আজকে কথা বলবো সুলতান আহমেদ সাগর। তো আসলে আমাদের সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি জিনিস এই টার্মটা আসলে বেশ ভালোভাবে জানতে হবে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকলে আমরা দেন সফটওয়্যার আর্কিটেকচারের আইডিয়াটা খুব সহজে নিতে পারবো। তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে সফটওয়্যার এবং আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো এক কথায় যদি আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে আমরা সফটওয়্যার বানাবো, সেটাকে আসলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে পারি। তো এখানে কোনো সন্দেহ নাই যে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে শুধুমাত্র কোডিং নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে শুধুমাত্র ডিল করতে হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে কোডিং এর পাশাপাশি বা প্রোগ্রামিং এর পাশাপাশি প্রোগ্রামিংটা যাতে নিট এবং ক্লিন হয়, এবং এমনভাবে আমাদেরকে একটা সফটওয়্যার বানাইতে হবে যাতে ওই সফটওয়্যারটার পরবর্তীতে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আসা মাত্র ইনস্ট্যান্ট যাতে ওইটা সলভ করে দিয়ে দেওয়া যায়। এই ধরনের বেশ কিছু ফিচার আমাদের সফটওয়্যার বানানোর সময় কোডিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই পুরো জিনিসটাকে আসলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলছি। আচ্ছা, তো এখন আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হলো। এখন আমরা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, তো এখন আমরা তাহলে সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে জানবো যে একটা আইডিয়াল সফটওয়্যারের আর্কিটেকচার কেমন হওয়া উচিত, ওই জিনিসটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। তো যে কোনো সফটওয়্যার আসলে থ্রি টায়ার আর্কিটেকচার উপর বেস করে ডেভেলপ করা উচিত, এবং এই থ্রি টায়ার আর্কিটেকচারের একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার বা ফ্রন্ট এন্ড লেয়ার, একটা হচ্ছে ওয়েব সার্ভার এবং একটা হচ্ছে ডাটাবেস সার্ভার। ওয়েব সার্ভারটাকে আমরা মাঝে মাঝে অ্যাপ্লিকেশন সার্ভারও বলে থাকি। তো এখানের সব থেকে টপ মোস্ট লেয়ারটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, এবং প্রেজেন্টেশন লেয়ার মানে হচ্ছে আমরা একটা সফটওয়্যারের ফ্রন্ট এন্ড কিভাবে বানাবো, একটা সফটওয়্যারকে কিভাবে আমরা ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করব, ওই জিনিসগুলো নিয়ে ডিল করে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এবং এই প্রেজেন্টেশন লেয়ারটা দেখানো হয় বিভিন্ন টাইপের কম্পিউটিং ডিভাইসে। যেমন এখানে আমরা তিনটা কম্পিউটিং ডিভাইস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে ট্যাব, এবং একটা হচ্ছে মোবাইল ফোন। এই তিনটা কম্পিউটিং ডিভাইসে আমরা আমাদের সফটওয়্যারটাকে প্রেজেন্ট করতে পারি। এবং এই প্রেজেন্টেশন লেয়ারের ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে সেগুলো হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে আমার ওয়েব ফ্রন্ট এন্ড বানাতে হয়। এবং ফ্রেমওয়ার্ক আমরা এই ক্ষেত্রে ইউজ করে থাকি বুটস্ট্র্যাপ, অ্যাঙ্গুলার, এছাড়া আছে রিয়েক্ট, এই টাইপের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে। ফ্রেমওয়ার্কটা কেন আসছে? ফ্রেমওয়ার্কটা আসলে আমাদের কাজকর্মগুলোকে ইজি এবং সুবিন্যস্ত উপায়ে কোডিং করার মেকানিজম আমাদেরকে শেখায়। তো এই ফ্রেমওয়ার্কগুলো আসলে জাভাস্ক্রিপ্টের উপর বেস করে তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এটা যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে একদম বেসিক বিল্ডিং ব্লকস। আমাদেরকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এটা খুবই ভালো মতো শেখা লাগবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেখার পরে বুটস্ট্র্যাপ এবং অ্যাঙ্গুলার শিখতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এবং আমরা আমাদের এই ট্রেনিং নলেজ শেয়ারিং সেশনে অ্যাঙ্গুলার উপরে বিস্তারিত আলাপ আলোচনা করব। আজকে আমরা অ্যাঙ্গুলার উপর দুইটা ক্লাস করব। তো আমরা যদি একটু সামনে অগ্রসর হই, দেন হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটাকে আমরা একটু আগে ওয়েব লেয়ার বলছিলাম। তো এই অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে আমাদের অ্যাপ্লিকেশনের বিজনেস লজিক বা অ্যাপ্লিকেশনের মেইন কন্ট্রোলিং কোডগুলো আমরা লিখে থাকি। এবং এই অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদেরকে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয় সেগুলো হলো জাভা,
পাইথন, পিএইচপি, সি প্লাস প্লাস, ASP.NET, সি শার্প, এগুলো। এবং ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই অসংখ্য অসংখ্য ফ্রেমওয়ার্ক রয়েছে। আমরা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব তা টোটালি আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টের উপরে এবং টাইমলাইনের উপর বেস মানে ডিপেন্ড করে। এবং এখানে আমরা বেশ কয়েকটা ফ্রেমওয়ার্কের নামও উল্লেখ করেছি, যেমন জাভার ফ্রেমওয়ার্ক। জাভার খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্প্রিং। স্প্রিং নিয়ে আমাদের ইরা ইনপুটে ইতিমধ্যে বেশ ভালো ভালো কাজ হয়েছে। আমরা খুবই হেভিওয়েট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্প্রিং ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারি। এরপর আছে পাইথনের ক্ষেত্রে, যেমন বেশ কয়েকটা ফ্রেমওয়ার্কই আছে। পাইথনের ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো কিংবা ফ্লাস্ক, এবং পিএইচপিরও বেশ অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে। তার মধ্যে মোটামুটি সবচেয়ে জনপ্রিয় হলো কোডিগনাইটার অ্যান্ড লারাভেল। তো এখানেও সেম কথাই প্রযোজ্য। ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের কাজগুলোকে ইজিলি করে দেয়। ফ্রেমওয়ার্কে অনেক লাইব্রেরি করা থাকে, আমরা জাস্ট লাইব্রেরি ফাংশনগুলো কল করলেই আমাদের অনেক বড় একটা বিজনেস রিকোয়ারমেন্ট খুব স্বল্প কোডে আমরা নিয়ে আসতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি অ্যাপ্লিকেশন লেয়ারটা কি জিনিস। অ্যাপ্লিকেশন লেয়ারেই মেইনলি আমাদের বিজনেস লজিকগুলো লেখা লাগবে এবং কন্ট্রোলিং কোডটা মেইনলি এই লেয়ারেই থাকবে। এবং আমাদের লাস্ট লেয়ার হচ্ছে ডাটা টায়ার। ডাটা টায়ার হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস ইউজ করে থাকি। যেমন এখানে ওরাকল, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এবং নোএসকিউএল টাইপেরও রয়েছে, যেমন মঙ্গোজ একটা পপুলার নোএসকিউএল ডাটাবেজ। এগুলো নিয়ে আমরা আমাদের এই ট্রেনিং সেশনে বিস্তারিত দেখব। তো আসলে আমরা এট এ গ্ল্যান্স যদি সফটওয়্যার 3 লেয়ার আর্কিটেকচার সফটওয়্যার আর্কিটেকচার যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা আমরা এখানে প্রেজেন্ট করেছি। যেমন এখানে প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে আমাদের কম্পিউটিং ডিভাইসগুলোতে আমাদের ফ্রন্ট এন্ডটা কেমন হবে সেটা দেখানো হয়েছে। অ্যাপ্লিকেশন লেয়ারে এপিআই গেটওয়ে হচ্ছে এমন একটা গেটওয়ে যেটা আসলে প্রেজেন্টেশন লেয়ারের সাথে সার্ভিস লেয়ারের কমিউনিকেশন ঘটায়। আর সার্ভিস লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারই। এখানে হচ্ছে এন সংখ্যক সার্ভিস বানানো হয়েছে এবং এই সার্ভিসগুলো একটা আরেকটার সাথে এপিআই এর থ্রুতে কমিউনিকেট করে। এবং লাস্ট লেয়ারটা এখানে আমরা দেখাচ্ছি ডাটাবেজ লেয়ার। এই এপিআই গুলো ডাটাবেজের সাথে কমিউনিকেট করে ওআরএম দিয়ে, অবজেক্ট রিলেশন ম্যাপিং। আমাদেরকে ওআরএম যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে যে ডাটাবেজের সাথে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের কমিউনিকেশনের জন্য আসলে কোনো এসকিউএল কোড লেখা লাগে না। আমরা যে কোনো একটা অবজেক্টকে সরাসরি টেবিলে রাইট করে দিতে এবং ওআরএম এর আরেকটা খুবই সুন্দর বেসিক অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এক ডাটাবেজ পরিবর্তে আরেকটা যে কোনো ডাটাবেজ ইজিলি নিয়ে আসতে পারি এবং সেখানে আলাদা করে কোনো টেবিল ক্রিয়েট করা লাগবে না। ওআরএম আমাদের নিজেই টেবিল ক্রিয়েট করে দিবে। জাস্ট নতুন এক ডাটাবেজের ক্রেডেনশিয়ালস গুলো দিয়ে দিলে আমার কোড এমনভাবে বিহেভ করবে যেমন আগের ডাটাবেজ এবং পরের ডাটাবেজটা মোটামুটি অলমোস্ট সেম, এবং এই ক্ষেত্রে আমাদের পরিশ্রম 90% মতন কমে আসবে। সো অবজেক্ট রিলেশন ম্যাপিং বা ওআরএম ইউজ করার সব থেকে বড় সুবিধা হচ্ছে আমাদের ডাটাবেজ মাইগ্রেশনের ক্ষেত্রে পেইন অলমোস্ট 90% মতো কমে যায়। তো আমরা আমাদের কোডিং এর ক্ষেত্রে ওআরএম এর লাইব্রেরিগুলো ইউজ করার চেষ্টা করব। এটা আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক স্মুথ এবং ইজিয়ার হবে। আমরা যদি সামনে অগ্রসর হই, তাহলে সফটওয়্যার আর্কিটেকচারের যে টাইপের আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড সফটওয়্যার আর্কিটেকচার। তো
এবং সেই সার্ভিস ওরিয়েন্টেড সফটওয়্যার আর্কিটেকচারের আর্কিটেকচারাল স্টাইল সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রথমে আমাদের সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সফটওয়্যার আর্কিটেকচারটা প্রথমে ডেভেলপ করে ডেভেলপমেন্ট গোলটা ক্লিয়ার থাকতে হবে। আমরা কি কি টাইপের কি কি টুলস ব্যবহার করব, কি কি প্রসিডিউর অনুসরণ করব, এই টোটাল প্ল্যানিংটা বা সফটওয়্যারের আর্কিটেকচারটা যদি আমাদের কাছে রেডি থাকে, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যকার রাস্তাটা খুব স্মুথ হবে। এবং সফটওয়্যার আর্কিটেকচারের যে কোনো একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে এই যে আর্কিটেকচারটা বানানো দেন হচ্ছে ডেভেলপমেন্টে যাওয়া, এটা আসলে নতুন কোনো জিনিস না, এটা আসলে পুরাতন জিনিসই। আমরা আমাদের প্রাথমিক জীবনে যদি বাড়ি বানানোর উদাহরণটা দেখে থাকি, তাহলে বাড়ি বানানোর ক্ষেত্রে প্রথমেই কিন্তু রাজমিস্ত্রিরা বা সিভিল ইঞ্জিনিয়াররা বাড়িটা বানানো শুরু করে না। তারা প্রথমে আর্কিটেক্ট দিয়ে বাড়ি ডিজাইন করে থাকে, দেন ওই ডিজাইন অনুসারে সিভিল ইঞ্জিনিয়ার শ্রমিকদেরকে দিয়ে বাড়িটা বানিয়ে থাকেন আর কি। তো আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে ঠিক একই রকম প্রসিডিওর অনুসরণ করতে হবে। আমাদের সফটওয়্যার আর্কিটেকচারটা রেডি করে দেন ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হওয়া লাগবে। তো এখন আমরা সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার সম্পর্কে বিস্তারিত জানবো। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারকে আমরা সংক্ষেপে এসওএ বলে থাকি, যার ফুল মিনিং হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। এবং এই সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারের আমাদের স্পিড অফ ডেলিভারি থাকবে, অর্থাৎ যে কোনো একটা নিউ বিজনেস রিকোয়ারমেন্ট আমরা খুবই স্বল্পতম সময়ে খুবই স্পিডের সাহায্যে আমরা সেটা ডেলিভার করতে পারবো। এবং আমাদের স্কেলেবিলিটি, হোয়াট ইজ স্কেলেবিলিটি, আমাদের যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট জানা থাকে যে এট এ টাইম ডের পার্টিকুলার টাইমে 100 জন বা 1000 জন বা 10,000 জন এট এ টাইম আমাদের অ্যাপ্লিকেশনে হিট করবে, তখন আমাদের অ্যাপ্লিকেশনটাকে চাইলে আমরা হরাইজন্টালি কিংবা ভার্টিক্যালি স্কেলেবল করতে পারি। দ্যাট মিনস একটা ইনস্ট্যান্স থেকে 4-5টা ইনস্ট্যান্স অ্যাপ্লিকেশন নিজে অটো জেনারেট করবে এবং সেই 4-5টা ইনস্ট্যান্স প্রত্যেকে ক্লায়েন্টের বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। এই জিনিসটাকে আমি স্কেলেবিলিটি বলছি। আমাদের সফটওয়্যার আর্কিটেকচার যদি ঠিক থাকে এবং আমরা যদি সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার ফলো করে থাকি, তাহলে আমাদের এই স্কেলেবিলিটি সম্ভব। স্কেলেবিলিটি সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত দেখব। এবং আমাদের ইনোভেশন করার জায়গাটা বজায় থাকে। আমরা যে কোনো একটা নিউ ফিচার নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি বা নিউ ইনোভেট জিনিস এখানে নিয়ে আসতে পারি, এবং এই টোটাল জিনিস সম্ভব আমরা যদি সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার ফলো করে থাকি। লাস্টে হচ্ছে আমরা ক্লাউড ইজিলি ডেপ্লয় করতে পারবো, হ্যাঁ ডেভঅপস ফলো করতে পারবো। ডেভঅপসের ফুল মিনিং হচ্ছে ডেভেলপার এবং অপারেশন। তো ডেভেলপমেন্ট এবং অপারেশন এই দুইটা কম্বাইন্ডলি কাজকর্ম করে একটা সফটওয়্যারকে বা একটা অ্যাপ্লিকেশনকে ক্লাউডে কিংবা ফিজিক্যাল ডিভাইসে হোস্ট করা, এই টাইপের জিনিসপত্র আমরা সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারে নিয়ে আসতে পারবো। তো এখন আমরা দেখব আমাদের ট্রেডিশনাল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলে থাকি মনোলিথ, এবং আমাদের সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারের একটি স্পেশাল ব্রাঞ্চ হচ্ছে মাইক্রো সার্ভিস। এই দুইটার মধ্যে পার্থক্য আমরা দেখব। তো মনোলিথ অ্যাপ্লিকেশনে আসলে 3টা লেয়ার নিয়েই কাজকর্ম করা হয়: প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার এবং ডাটাবেস লেয়ার। এই 3টা লেয়ারই আসলে বিভিন্ন মডিউলে ভাগ করে আমরা কাজগুলো করে থাকি: মডিউল এ, মডিউল বি, মডিউল সি এবং মডিউল ডি। কিন্তু এখানে একটা বেসিক জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার, ডাটাবেস লেয়ার, এগুলোকে বিভিন্ন মডিউল ওয়াইজ ভাগ করে ডেভেলপমেন্ট করা হলেও
এই সবগুলো লেয়ার কিংবা সবগুলো মডিউল আসলে একটা সিঙ্গেল প্রজেক্টে আবদ্ধ থাকে এবং এই একটা সিঙ্গেল প্রজেক্টে এই এতগুলো মডিউল কিংবা এতগুলো সুফল এবং কুফল আমরা দুইটাই একটু পরে দেখব। কিন্তু এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টের আর্কিটেকচার, যে আমরা যে কোনো একটা প্রজেক্ট তিনটা লেয়ারই কাজ করি। আমরা প্রেজেন্টেশন লেয়ারও করি, আমরা বিজনেস লজিক লেয়ারও করি, আমরা ডাটাবেস লেয়ারও করি। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, এটা সার্ভিস তো হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা আমি দেখে থাকি, হ্যাঁ সার্ভিসে কোনো প্রবলেম নেই। ওকে ওকে। ওকে। তো আমাদের ট্রেডিশনাল প্রজেক্ট ডেভেলপমেন্টে আমরা তিনটা লেয়ারই কর্ম করি, প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার, এবং এই পুরো সফটওয়্যারটাই বিভিন্ন মডিউল ওয়াইজ ভাগ করে আমরা ডেভেলপমেন্ট করে থাকি, মডিউল এ, মডিউল বি, মডিউল সি এবং মডিউল ডি। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে এই টোটাল প্রজেক্টটা আসলে একটা প্রজেক্টে সীমাবদ্ধ থাকে, এবং এই টাইপ ডেভেলপমেন্টের সুফল এবং কুফল আমরা দুইটাই একটু পরে দেখব। কিন্তু এটাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টের রিয়েল পিকচার প্রকাশ করছে এই চিত্রটা। তো আমরা চেষ্টা করব মনোলিথ সফটওয়্যার আর্কিটেকচার থেকে বের হয়ে মাইক্রো সার্ভিস বেসড সফটওয়্যার সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার এর প্যারাডাইমে প্রবেশ করতে, এবং এই দুইটার পার্থক্য আমি এই চিত্রটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন বাম পাশে হচ্ছে আমাদের মনোলিথ অ্যাপ্লিকেশনটা দেখানো হচ্ছে। এখানে এখানে আমরা চারটা ফিচার একটা অ্যাপ্লিকেশন বা একটা বক্সের মধ্যে দেখেছি। সেই ফিচারগুলো কি কি? যেমন একটা ই কমার্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের চারটা ফিচার এখানে দেখেছি। সেটা হচ্ছে কাস্টমার ডিলিংস এর জন্য আমাদের একটা মডিউল থাকে, অর্ডার গুলা হ্যান্ডেল করার জন্য একটা মডিউল থাকে, অ্যাকাউন্টিং পার্টের জন্য একটা মডিউল থাকে, এবং প্রোডাক্ট পার্টের জন্য একটা মডিউল থাকে। তো এখানে লক্ষ্য করার বিষয় এটা হচ্ছে মনোলিথের এই ডেভেলপমেন্টটা আমাদের ট্রেডিশনাল ডেভেলপমেন্ট, এবং এখানে চারটা মডিউল একটা প্রজেক্টে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আর মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই চারটা ফিচার আলাদা আলাদা ভাবে নিয়ে আসা হয়েছে, এবং কাস্টমার, অর্ডার, অ্যাকাউন্টিং, প্রোডাক্ট, এই চারটা আসলে একটা বক্সের মধ্যে আবদ্ধ না, এগুলো প্রত্যেকটা এক একটা বক্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তো এতে সুবিধা কি অসুবিধা কি একটু পরেই আমরা ডিটেলসে জানবো, বাট যেটা আমাদের এই ট্রেনিং সেশন বা নলেজ শেয়ারিং সেশনের মেইন লক্ষ্যটা হচ্ছে আমাদের মনোলিথ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে বের হয়ে আমাদের মাইক্রো সার্ভিস বেসড অ্যাপ্লিকেশন প্যারাডাইমে প্রবেশ করতে হবে। এখন আমি মাইক্রো সার্ভিসের কিছু ফিচার নিয়ে কথা বলবো। যেমন এখানে আমরা দুইটা মাইক্রো সার্ভিস দেখছি, দুইটা মাইক্রো সার্ভিস প্রত্যেকটা মাইক্রো সার্ভিসে আসলে প্রেজেন্টেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার এবং বেজ লেয়ার রয়েছে, এবং একটা মাইক্রো সার্ভিস আরেকটা মাইক্রো সার্ভিসের সাথে থ্রুতে কমিউনিকেট করছে। এখানে লাল বক্সটা বা চিহ্ন দ্বারা আমি বুঝিয়েছি যে এক মাইক্রো সার্ভিস আরেক মাইক্রো সার্ভিসকে এপিআই থ্রুতে কমিউনিকেট করছে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রো সার্ভিসের বিভিন্ন প্রিন্সিপাল। মাইক্রো সার্ভিসের বেশ কয়েকটা প্রিন্সিপালের উপর বেস করে ডেভেলপমেন্ট গুলো করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে মডুলারিটি, প্রত্যেকটা মাইক্রো সার্ভিস মডিউল ওয়াইজ ডেভেলপমেন্ট করা লাগবে, এবং সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে অটোনোমাস। প্রত্যেকটা মাইক্রো সার্ভিস অটোনোমাস বা নিজে নিজে কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। হাইড ইমপ্লিমেন্টেশন ডিটেলস, আমি একটা মাইক্রো সার্ভিস ডেভেলপমেন্ট করার পরে সেটার ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা আমি হাইড করে রাখবো। আমাকে কেউ যদি কনজিউম করতে চায় আমাকে এপিআই থ্রুতে কমিউনিকেট করতে, এপিআই থ্রুতে আমাকে কিছু ভ্যালু রিকোয়েস্ট আকারে পাঠাবে এবং আমি তাকে রেসপন্সটা পাঠাবো। এবং এখানে আমি মাইক্রো সার্ভিসটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছি সেটা আসলে খুব একটা ম্যাটার করে না।
অটোমেশন, টেস্টিং অটোমেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট লিখে আমরা মাইক্রো সার্ভিস টেস্ট করতে পারি। স্টেট টেস্ট, প্রত্যেকটা মাইক্রো স্টেটলেস হতে হবে। আমি আমাকে অন্য একটা মাইক্রো সার্ভিস প্রথমবার কল করলে যেরকম 100তম বারে কল করলে ঠিক একই রকম রেজাল্ট সাপ্লাই দেওয়া লাগবে, এবং মাইক্রো সার্ভিসের এই রেজাল্টগুলো হাইলি অবজারভেবল হওয়া লাগবে। এগুলো হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল অফ মাইক্রো সার্ভিস, এবং আমরা এই প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে একটু পরেই আলাপ আলোচনা শুরু করব। এখন মডুলার, আমরা মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে মডুলারিটি বলতে কি বোঝাচ্ছি? মডুলারিটি বলতে আমরা বুঝাচ্ছি আমরা মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমাদের মাইক্রো সার্ভিসগুলো যাতে খুব বড় না হয় এবং খুব ছোট না হয়। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড টাস্ক, অনেকগুলো টাস্কের সমন্বয়ে এক একটা মাইক্রো সার্ভিস গঠিত হবে, এবং একটা অ্যাপ্লিকেশনে আসলে 20 থেকে 30টার বেশি মাইক্রো সার্ভিস করা ঠিক না, করা উচিত না আর কি। এবং প্রত্যেকটা মাইক্রো সার্ভিসে অসংখ্য স্মল টাস্ক থাকতে পারে। এই জিনিসটাকে আমরা মডুলারিটি বলছি। প্রত্যেকটা মাইক্রো সার্ভিসকে অবশ্যই মডুলারিটি প্রিন্সিপাল ফলো করতে হবে। এবং মডিউল ওয়াইজ বিজনেস ক্যাপাবিলিটিও থাকা লাগবে। প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকা লাগবে, এবং সিঙ্গেল ডাটা ডোমেইনও থাকা লাগবে। যেমন একটু আগে আমরা এখানে যে জিনিসটা দেখিয়েছি, মাইক্রো সার্ভিস, এখানে 4টা মাইক্রো সার্ভিস, কাস্টমার মাইক্রো সার্ভিসে কাস্টমার রিলেটেড সবগুলো টাস্ক এখানে হ্যান্ডেল করা হবে। অর্ডার মাইক্রো সার্ভিসে অর্ডার রিলেটেড সব টাস্ক এখানে হ্যান্ডেল করা হবে। দ্যাট মিনস এখানে কাস্টমার মাইক্রো সার্ভিসের একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি আছে, একটা সিঙ্গেল ডাটা ডোমেইন আছে। চাইলেই কাস্টমার মাইক্রো সার্ভিস এমন ভাবে ডেভেলপ করা যাবে না যাতে অর্ডার মাইক্রো সার্ভিসের কিছু কাজ কাস্টমার মাইক্রো সার্ভিসে হ্যান্ডেল হচ্ছে, কাস্টমার মাইক্রো সার্ভিসের কিছু কাজ অর্ডার মাইক্রো সার্ভিসে হ্যান্ডেল হচ্ছে। এইভাবে ডেভেলপমেন্ট মাইক্রো সার্ভিস বেস সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারে ডেভেলপমেন্ট করা যাবে না। এই জিনিসটাকে আমরা বলছি সিঙ্গেল রেসপন্সিবিলিটি এবং সিঙ্গেল ডাটা ডোমেইন। দেন মডুলারিটি আরেকটা ফিচার হচ্ছে সেপারেশন অফ কনসার্ন। আমার প্রত্যেকটা মাইক্রো সার্ভিস একটা কনসার্নের বেসিসে সেপারেট করা লাগবে। যেমন কাস্টমার এবং অর্ডার, দুইটা মাইক্রো সার্ভিসের প্রত্যেকটাই সেপারেট করা হয়েছে তাদের রেসপন্সিবিলিটি এবং ডাটা ডোমেইনের উপর বেস করে। লো কাপলিং হচ্ছে আমাদের নেক্সট ফিচার অফ মডুলারিটি। লো কাপলিং বলতে বোঝানো হচ্ছে যে একটা মাইক্রো সার্ভিসের সাথে আরেকটা মাইক্রো সার্ভিসের খুব বেশি ডিপেন্ডেন্সি থাকা যাবে না, এবং একটা মাইক্রো সার্ভিস অফ থাকলে শুধুমাত্র ওই সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট এমন মাইক্রো সার্ভিসগুলো অড বিহেভিয়ার করতে পারে। বাট কোনো মাইক্রো সার্ভিস বন্ধ হয়ে গেলে ওই মাইক্রো সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট না, এই ধরনের সবগুলো মাইক্রো সার্ভিস লাইভে চলতে হবে। এটা আমাদের মাইক্রো সার্ভিস বেস সফটওয়্যার সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য, এবং আন্ডারস্ট্যান্ডেবল বাই এ পারসন। আমরা যখন একটা মাইক্রো সার্ভিস ডেভেলপ করব তখন ওই মাইক্রো সার্ভিসটা তো হচ্ছে মাইক্রো সার্ভিসের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডাটা, তার 3টা লেয়ারই আমরা ডেভেলপ করব, এবং ওই মাইক্রো সার্ভিসটা যাতে একজন নিউ কামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা নিউ কামার প্রোগ্রামার ইজিলি বুঝতে পারে। এইভাবেও আমাদের ডেভেলপমেন্টের সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এগুলো হচ্ছে মডুলারিটির বেসিক ফিচার। আমি আবারও বলছি, প্রথম জিনিসটা আমাদের বিজনেস ক্যাপাবিলিটির উপর বেস করে আমাদের মডুলারাইজ করতে হবে, এবং বিজনেস ক্যাপাবিলিটি হ্যান্ডেল করার সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি এবং সিঙ্গেল ডাটা ডোমেইনের উপর বেস করে আমাদের মাইক্রো সার্ভিসগুলো সেপারেট করা লাগবে। মাইক্রো সার্ভিসগুলোকে অবশ্যই লো কাপলিং হওয়া লাগবে, একটার উপরে আরেকটা খুব বেশি ডিপেন্ডেন্ট থাকা যাবে না। প্রত্যেকটা মাইক্রো সার্ভিস একজন নিউ কামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই বুঝতে পারতে হবে। মডুলারিটি নিয়ে আমরা আরো এখানে দেখিয়েছি আমাদের ট্রেডিশনাল সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ইউআই বা ফ্রন্ট এন্ড নিয়ে কাজকর্ম করার জন্য একটা টিম থাকে, আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার বা সার্ভারে কাজ করার জন্য আমাদের আরেকটা টিম থাকে,
এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাদের আরেকটা টিম থাকে। কিন্তু আমাদের মাইক্রো সার্ভিসে এই জিনিসটাকে টোটালি একত্রে করে ফেলা হয়েছে। মাইক্রো এবং মনোলিথের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউআই টিম, কাস্টমার, অর্ডার এবং প্রোডাক্ট এই তিনটা ফিচার নিয়েই কাজকর্ম করছে। এই তিনটা ফিচারের শুধুমাত্র ফ্রন্ট এন্ড ইউআই বানাচ্ছে। সার্ভার টিম বা অ্যাপ্লিকেশন লেয়ার এই তিনটা ফিচারের শুধুমাত্র বিজনেস লজিক নিয়ে কাজ করছে, এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন টিম তারা এই তিনটা ফিচারে শুধুমাত্র ডাটাবেজ টায়ারের জিনিসটা নিয়ে কাজকর্ম করছে। একটা টিমের আরেকটা টিমের সম্পর্কে কাজের খুব একটা ক্লিয়ার ধারণা নাই। এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ডেভেলপমেন্টের ক্লিয়ার পিকচার। অন্যদিকে আমাদের মাইক্রো সার্ভিস বেসড অ্যাপ্লিকেশনে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ইউআই টিম, সার্ভার টিম বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন টিম বলে আলাদা কোনো কিছু। আমার প্রত্যেকটা টিমের প্রত্যেকটা পার্সনকেই ইউআই নিয়ে কাজ করতে হবে বা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে হবে, সার্ভার বা অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কাজ করতে হবে, ডাটাবেজ লেয়ার বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমরা প্রত্যেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের প্রত্যেকটা ফিচার নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস বেসড সফটওয়্যার আর্কিটেকচার ডেভেলপমেন্টের প্রধান শর্ত। অর্থাৎ এখানে ইউআই টিম বলে আলাদা কোনো কিছু নাই, সার্ভার টিম বলে আলাদা কোনো কিছু নাই, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর টিম বলে আলাদা কোনো কিছু নাই। আমি এখানে যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাস্টমারের ইউআই বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন এবং ডাটাবেজ লেয়ার নিয়ে একটা টিম কাজ করছে, আরেকটা টিম অর্ডার নিয়ে কাজ করছে, এবং তারা সবাই ইউআই, অ্যাপ্লিকেশন লেয়ার এবং ডাটাবেজ লেয়ার নিয়ে কাজ করছে। এবং 3 নম্বর চিত্রটাতে প্রোডাক্ট নিয়ে যে টিম কাজ করছে তাদের সবাইকেই প্রত্যেকটা ফ্রন্ট এন্ড, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেজ লেয়ারে কাজ করতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি, এবং এই কনসেপচুয়ালি এই যে ধারণাটার একটা উত্তরণ, এটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কে বেশ ফাস্টার এবং স্পিডেবল করে তোলে আর কি। তো আমাদের ট্রেডিশনাল মনোলিথ অ্যাপ্লিকেশন থেকে, অ্যাপ্লিকেশনের ধারণা থেকে বের হয়ে মাইক্রো সার্ভিস বেস সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে আসতে হবে। এবং আমরা আমাদের এই নলেজ ট্রেনিং সেশনের ফুল সেশনটা জুড়ে এইটাই প্র্যাকটিস করব, যে ইউআই বানাবে সেই অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে, সেই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন বা ডাটা টায়ারে কাজ করবে। এবং আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এ প্রোডাক্ট ইজ নট এ প্রজেক্ট। একটা প্রোডাক্ট কখনোই একটা সিঙ্গেল প্রজেক্ট না। এই ট্যাগলাইনটা বেশ জনপ্রিয়। আমরা জানি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল সফটওয়্যার গুলা আসলে যেমন ফেসবুক ইজ নট এ প্রজেক্ট। আচ্ছা, কাজেই আমরা একটু সামনে অগ্রসর হই। আমাদের এখানে খেয়াল, আমাদের ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনে যদি একটা ফিচার বন্ধ থাকে ফুল অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের মাইক্রো সার্ভিস বেসড যেটা হয় সেটা হচ্ছে একটা সার্ভিস বন্ধ থাকলে ওই সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট অন্যান্য সার্ভিসগুলো অড বিহেভিয়ার শুরু করে, অন্য সার্ভিসগুলো বন্ধ হয়ে যায় না। এই জিনিসটাকে আমি বলছি অটোনোমাস। অর্থাৎ মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসকেই অটোনোমাস বা স্বাধীন থাকতে হবে। এবং মনোলিথ অ্যাপ্লিকেশনে বাম পাশে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্যাকেজিং ফাইল। আমরা জাভার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার পরে সার্ভারে ডিপ্লয় করার আগে আমরা একটা ওয়ার্ক ফাইল ডিপ্লয় করি। এবং একটু এক মিনিট ইন্টারফেয়ার করতে চাই, করবো? হ্যালো, হ্যাঁ, আমি একটু 1 মিনিট ইন্টারফেয়ার করতে চাই। জি বলেন। আচ্ছা, এই যে আমাদের যে মাইক্রো সার্ভিস গুলো অটোনমাস হবে, হ্যাঁ, একটা সার্ভিসের উপরে আর একটা সার্ভিসের ডিপেন্ডেন্সি থাকবে না বা কম থাকবে। আমরা এখানে যেমন যে এক্সাম্পল গুলো দেখছি, একটা অর্ডার মাইক্রো সার্ভিস, একটা প্রোডাক্ট মাইক্রো সার্ভিস।
আমার প্রোডাক্ট মাইক্রো সার্ভিসে যদি কখনো প্রবলেম হয়, আমার অর্ডার মাইক্রো সার্ভিসটা কি চালু রাখা পসিবল কোনোভাবে? হ্যাঁ, চালু রাখা পসিবল। অড বিহেভিয়ার করবে বাট চালু রাখা পসিবল। অর্থাৎ আমি একটা বলতে চাচ্ছি যে একটা ফিচার বন্ধ থাকলে, একটা ফিচার যদি বন্ধ হয়ে যায় রিয়েল টাইমে, তাহলে ফুল প্রজেক্ট কোনোভাবেই বন্ধ থাকা যাবে না। হ্যাঁ, ফুল প্রজেক্ট থাকবে না, কিন্তু যেমন আমরা জানি যে অর্ডারটা প্রোডাক্টের উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হওয়ার কথা। মানে আমার যদি প্রোডাক্টই না থাকে, প্রোডাক্টই আমি অ্যাক্সেস করতে না পারি, সেক্ষেত্রে আমার অর্ডার কিভাবে হবে? হ্যাঁ, এটা ঠিক। এটাই বলতে চাচ্ছিলাম যে একটা মাইক্রো সার্ভিসের উপর আরেকটা মাইক্রো সার্ভিসের ডিপেন্ডেন্সি থাকলে প্রথম মাইক্রো সার্ভিসটা বন্ধ হয়ে গেলে দ্বিতীয় মাইক্রো সার্ভিস অড বিহেভিয়ার করা শুরু করবে যে আমার কাছে মানে প্রোডাক্ট সার্ভিস বন্ধ, আমি এখন কোনো অর্ডার নিতে পারতেছি না, এরকমটাই। হ্যাঁ, কিন্তু অর্ডার মাইক্রো সার্ভিস বন্ধ হয়ে যাবে না। অর্ডার মাইক্রো সার্ভিসকে অবশ্যই এটা বলতে হবে যে আমার প্রোডাক্ট মাইক্রো সার্ভিস বন্ধ আছে, এজন্য আমি কোনো অর্ডার নিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং যেহেতু কমিউনিকেশনটা এপিআই থ্রুতে হবে, তো আমি ইজিলি বলতে পারবো অর্ডার মাইক্রো সার্ভিস থেকে যে আমার প্রোডাক্ট মাইক্রো সার্ভিস বন্ধ আছে, এই জন্য আমি কোনো অর্ডার নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। তো আমরা একটু সামনে অগ্রসর হই। এখানে ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ওয়ার্ড ফাইল হচ্ছে জাভা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ড ফাইলটা জেনারেট হয় এবং ওয়ার্ড ফাইলটা আমরা টমকেটে ডিপ্লয় করে থাকি। ইয়ার ফাইলটা সম্ভবত জাভা কিংবা ডকারের জন্য জেনারেট হয়। ইয়ার ফাইলটা কিসের জন্য জেনারেট হয় আমি জানি না, তবে ওয়ার ফাইল এবং ইয়ার ফাইল এই দুইটা আসলে বিভিন্ন দুইটা অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্টের ফাইল আর কি। এটা একটা প্যাকেজিং ফাইল, এখানে পুরো অ্যাপ্লিকেশনটা আবদ্ধ থাকে। তো আমাদের মনোলিথিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এরকম একটা ওয়ার ফাইল বা একটা ইয়ার ফাইল আমরা সার্ভার ডিপ্লয় করে থাকি। মাইক্রো সার্ভিসের এই ডেপ্লয়মেন্ট ফাইলটা কেমন হয়? মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আমরা ওয়ার্ড ফাইল জেনারেট না করে আমরা জার ফাইল জেনারেট করে থাকি এবং এই জার ফাইলের মধ্যেই লাইব্রেরিজ গুলো থাকে, এইচটিটিপি লিসেনার গুলো থাকে এবং মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে ডকারের কনসেপ্ট আমাদেরকে জানতে হবে এবং আমাদের অ্যাপ্লিকেশন গুলো ডকারাইজ করে ডেভেলপমেন্ট করা লাগবে। যেমন এখানে আমরা দেখিয়েছি অর্ডার মাইক্রো সার্ভিসটা হচ্ছে কাস্টমার মাইক্রো সার্ভিসের সাথে এপিআই থ্রুতে কমিউনিকেট হচ্ছে, বি1 এবং বি2 রিকোয়েস্ট করছে, রেসপন্স পাচ্ছে। হাইড ইমপ্লিমেন্টেশন ডিটেলস, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে ভিন্ন ভিন্ন ফিচার করার ভিন্ন ভিন্ন ফিচার ডেভেলপমেন্ট করার প্রসিডিউরটা খুবই একটা ইজি না এবং জিনিসটাতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে একটা মাত্র ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফুল অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে থাকি। কিন্তু মাইক্রো সার্ভিসে আসলে প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট করা সম্ভব। যেমন এখানে আমরা কাস্টমার মাইক্রো সার্ভিসটা নোড জেএসে ডেভেলপ করেছি এবং এখানে কাস্টমার মাইক্রো সার্ভিসের জন্য আমরা একটা ডাটাবেজ ইউজ করেছি, সেটা হচ্ছে মঙ্গো। অন্যদিকে আমরা ডান পাশে অর্ডার মাইক্রো সার্ভিসটা দেখতে পাচ্ছি। অর্ডার মাইক্রো সার্ভিসটা এখানে বানানো হচ্ছে স্কেলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই অর্ডার মাইক্রো সার্ভিসের ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আলাদা আলাদা ডাটাবেজ আমরা ইউজ করতে পারি এবং এতে আমাদের সামগ্রিক অ্যাপ্লিকেশনের পারফরমেন্সে খুব একটা হ্যাম্পার হয় না, বেশি স্মুথলি অ্যাপ্লিকেশন ডেভেলপ হইতে পারে। তো এই জিনিসটা আমরা হাইড ইমপ্লিমেন্টেশন ডিটেলস দিয়ে বোঝানো হচ্ছে যে আমার একটা মাইক্রো সার্ভিস
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ হয়েছে সেটা আমার অন্য মাইক্রো সার্ভিসের ডেভেলপারের কাছে জানার কোনো দরকার নেই, কারণ সে আমাকে এপিআই এর থ্রুতে কমিউনিকেট করবে, এপিআই এর থ্রুতে আমাকে রিকোয়েস্ট করবে, আমি তাকে এপিআই এর থ্রুতেই রেসপন্স দিব। এই জিনিসটাকে আমি হাইড ইমপ্লিমেন্টেশন ডিটেলস বলছি। অর্থাৎ এখানে আমি কালো করে দিয়েছি, অর্থাৎ মানে আমার এখানে বোঝার দরকার নেই আমার প্রথম মাইক্রো সার্ভিস কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ হয়েছে, প্রথম মাইক্রো সার্ভিস আমার কোন ডাটাবেজে ডাটা রাখছে, এই সব জিনিসপত্র আমার জানার দরকার নেই। আমাদের হাইড ইমপ্লিমেন্টেশন ডিটেলস সম্পর্কিত আলোচনা এখানেই শেষ। আমরা এরপর নেক্সট মাইক্রো সার্ভিসের নেক্সট ফিচার নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে অটোমেশন। আমাদের ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের পর সেটা টেস্টিং এ দেওয়ার জন্য টেস্টারকে দেওয়া হয়ে থাকে। টেস্টার বিজনেস রিকোয়ারমেন্ট বুঝতে বুঝতেই কয়েকদিন পার করে ফেলে, তারপর টেস্ট স্ক্রিপ্ট ম্যানুয়াল টেস্টিং লিখে ওটা টেস্টিং করে থাকে, এবং আসলে এই প্রসিডিউরে অনেক ক্ষেত্রেই অনেক টেস্টিং বাগ আমার আনচেক অবস্থায় থেকে যায়। তো এইসব টেস্টিং এর এই যে আনচেক টেস্টিং বাগগুলো আমরা রেখে দিলাম, এই জিনিসটা আবার ডেভেলপমেন্টে প্রভাব ফেলে এবং প্রোডাকশনে গিয়ে আমাদের বেশ আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়। কিন্তু আমাদের মাইক্রো সার্ভিস বেসড ডেভেলপমেন্টে আমরা টেস্টিং অটোমেশন নিয়ে আসতে পারি। আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে সেটা অটোমেটিক্যালি টেস্টিং এ চলে যাবে, টেস্টিং হওয়ার পরে সেটা ডেভেলপ সার্ভারে ডিপ্লয় হয়ে যাবে, এবং ডেভেলপমেন্ট সার্ভার থেকে অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় হয়ে যাবে। এই টোটাল কাজটার জন্য আমরা স্ক্রিপ্ট লিখে রাখতে পারি, এবং আমাদের ডেভেলপারের পিসি থেকে অটোমেটিক্যালি টেস্ট হয়ে সেটা প্রোডাকশন সার্ভারে চলে যাবে। এই টোটাল জিনিসটা বিভিন্ন স্ক্রিপ্ট লেখার সাহায্যে আমরা করতে পারি, এবং এর ফলে যেটা হয় যে প্রত্যেকটা ফিচার আমরা কোনো ফিচার আমরা আনচেক অবস্থায় প্রোডাকশনে দেওয়ার সুযোগটা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস জানতে হবে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের জন্য বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট লেখা যায়, এবং এই স্ক্রিপ্টগুলো লেখার পর হচ্ছে অটোমেটিক্যালি বিল্ড হওয়ার পরই আমাদের এটা টেস্টিং ফেজে চলে যায়। টেস্টিং এর জন্য আমাকে আলাদা করে টেস্টারকে কল করতে হয় না, টেস্টার আগে থেকে বিভিন্ন টাইপের টেস্টিং স্ক্রিপ্টটা লিখে রাখে এবং সফটওয়্যারটা বিল্ড। ওকে, সো আমাদের আমরা যদি এই ধরনের ডেভেলপমেন্টে চলে আসতে পারি, তাহলে আমাদের যে কোনো একটা ফিচার ডেভেলপমেন্ট এবং প্রোডাকশনে সেটা ডিপ্লয়মেন্টের জন্য একটা খুবই ন্যূনতম টাইম লাগে, এবং এটার জন্য আমাকে টেস্টার পিছনে সবসময় দৌড়াইতে হবে না, টেস্টারকে সবসময় বিজনেস রিকোয়ারমেন্টটাও বুঝিয়ে দিতে হবে না। আমি ডেভেলপমেন্ট করার পরে বিজনেস রিকোয়ারমেন্ট না বুঝিয়ে আমি যদি ডেভেলপমেন্ট স্টার্ট করার মুহূর্তে আমি যদি টেস্টারকে আমার বিজনেস রিকোয়ারমেন্টটা বুঝিয়ে দিই, এবং সে যদি টেস্টিং স্ক্রিপ্টটা লিখে রাখে, আমাদের এই টোটাল প্রসিডিউরটা অটোমেট করার জন্য বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট লেখা যেতে পারে, এবং ওই স্ক্রিপ্টগুলো আসলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কিংবা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টেরই একটা পার্ট, এবং এইভাবে আমরা ফুল জিনিসটা ডেভেলপারের পিসি থেকে প্রোডাকশনে অটোমেটিক্যালি ডেপ্লয়মেন্ট করে ফেলতে পারি। আমাদের ট্রেডিশনালি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অনেক সময় আমরা যেটা করি যে পেন ড্রাইভ দিয়ে কোড আমাদের প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করে থাকি ক্লায়েন্টের ক্ষেত্রে। তো ওই টাইপ জিনিস থেকে আমাদের এই প্রসিডিউরগুলো ফলো করলে ওই টাইপ জিনিস থেকে আমরা মুক্তি পাবো, এবং আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক ফাস্টার এবং স্মুথ হবে, এবং অটোমেটিক্যালি সেটা প্রোডাকশনে ডিপ্লয় হবে, এবং ফুল সাইকেলটা এখানে অটোমেট করা যাবে। তো তৌফিক ভাই অলরেডি বিট বাকেটে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের ফিচার সহ এটা ম্যানেজমেন্টের কথা আশা করি আমরা খুব দ্রুতই বিট বাকেটটা নিয়ে আসতে পারলে সেখানে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই জিনিসটা দেখাতে পারবো। আমাদের এই নলেজ শেয়ারিং সেশনে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। সুলতান ভাই, জি ভাই বলেন।
ভাই ওই যে আপনি যেটা বললেন যে অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট সাইড থেকে ডেভেলপমেন্ট হয়ে যাবে স্ক্রিপ্টিং এর মাধ্যমে, তাই না? জি। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কি আলাদা আলাদা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা স্ক্রিপ্টিং করতে হবে, নাকি একটা স্ক্রিপ্টিং এর মাধ্যমে সকল মাইক্রো সার্ভিস কাজ করবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। তো আমরা চাইলে আলাদা আলাদা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট লিখতে পারি, কিন্তু সেটা একটু মানে কমপ্লেক্স এক্সপিরিয়েন্সের জন্ম দেয়। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আলাদা আলাদা মাইক্রো সার্ভিসগুলো একটা ডকার কন্টেনারের মধ্যে নিয়ে আসবো, এবং ওই ডকার কন্টেনারটা প্রোডাকশনে ডিপ্লয়মেন্ট করার জন্য টেস্টিং পেজ পার হওয়ার জন্য বিভিন্ন টাইপের স্ক্রিপ্ট লিখে রাখবো। আর কারো কোনো প্রশ্ন? না হলে আমরা সামনে অগ্রসর হই। স্টেটলেস, আমাদের প্রত্যেকটা মাইক্রো সার্ভিস স্টেটলেস হওয়া লাগবে। দ্যাট মিনস আমার প্রথম মাইক্রো সার্ভিস দ্বিতীয় মাইক্রো সার্ভিসকে কততম বারে কল করছে সেটার উপর রিকোয়েস্ট এবং রেসপন্স ডিপেন্ড করবে না। লগস হাইলি অবজারভেবল, আমার প্রত্যেকটা মাইক্রো সার্ভিস যে আরেকটা মাইক্রো সার্ভিসের কাছে থ্রুতে কমিউনিকেট করছে, টোটাল লগটা আমার অ্যাপ্লিকেশন থাকা লাগবে, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই মাইক্রো সার্ভিসগুলোর পারস্পরিক ক্রিয়াগুলো কিরকম হচ্ছে, অর্থাৎ হাইলি অবজারভেবল হবে। তো মাইক্রো সার্ভিসের এই লগিং এর জন্য বিভিন্ন টাইপের লাইব্রেরি অলরেডি এস্টাবলিশ, সেটা হচ্ছে ইলাস্টিক সার্চ, লগ স্টেশ এবং কিবানা। এই লাইব্রেরিগুলো আসলে আমার মাইক্রো সার্ভিসগুলোর সেন্ট্রালাইজ লগিং এ সাহায্য করে থাকে। তারপর প্রত্যেকটা সার্ভিস মাইক্রো সার্ভিস অ্যাক্টিভ আছে কিনা সেটা মনিটরিং করা যায়। যেমন এখানে আমার সবগুলো মাইক্রো সার্ভিস কার সাথে কিভাবে কমিউনিকেট করছে এটা টোটাল চারটা দেখা যাচ্ছে, এবং এই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাপ ডাইনামিক্স। প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের একটা আইডি রয়েছে, এবং এই আইডির বেসিসে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে থাকে। যেমন আইডি 5678, আইডি 5678, এই আইডিটা প্রথম মাইক্রো সার্ভিসের কাছ থেকে দ্বিতীয় মাইক্রো সার্ভিসে গেল, দ্বিতীয় মাইক্রো সার্ভিস থেকে তৃতীয় মাইক্রো সার্ভিসে গেল, এরকম ভাবে। সো আমরা মোটামুটি মাইক্রো সার্ভিসের সবগুলো প্রিন্সিপাল ফলো করে ফেললাম। এখন আমরা একটু মাইক্রো সার্ভিসের অ্যাডভান্টেজেস সম্পর্কে জানবো। অ্যাডভান্টেজেস হচ্ছে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে পলিগট আর্কিটেকচার আমরা ফলো করতে পারি, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করতে পারি, এবং যে কাজের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা উপযুক্ত সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ওই ফিচারটা ডেভেলপ করে আমাদের মেইন প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করতে পারি, এবং এই জিনিসটা মাইক্রো সার্ভিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ইজি। আমাদের ট্রেডিশনাল ডেভেলপমেন্টেও আমরা চাইলে এক দুইটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারি, প্রসিডিউরটা অনেক জটিল, অনেক তামসা। কিন্তু মাইক্রো সার্ভিসে আমি যদি 10টা মাইক্রো সার্ভিস থাকে 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেভেলপ করতে পারি, এবং জিনিসটা খুবই ইজি। তো এই জিনিসটা এক মিনিট আমাকে সিচুয়েশন, আমি আবার 2 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি।
ইম্প্লিমেন্টিং এর পার্টটুকু করাই আছে। ইম্প্লিমেন্টিং এর পার্টগুলো হচ্ছে মূলত করে রাখতে আমরা এপিআই ইন্টিগ্রেশনের কাজ হয়ে গেলে জাস্ট এটা অ্যাকাউন্টিং পার্টটা কল করব। আমি কোচ নিতে পারি, আমাদের এখন একটা ট্রেনিং সেশন চলছে, ওই ট্রেনিং সেশনটা আমি একটা বাজে শেষ হবে, একটা বাজে ঠিক আছে স্যার, তাহলে তো দুটো একটা কথা জি স্যার, তাহলে হ্যালো, সরি আমি সিটিও স্যার আমাকে ফোন দিয়েছিলেন, সেজন্য আমি একটু ব্রেক নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো আমরা পলিগট আর্কিটেকচারের কথা বলছিলাম। পলিগট আর্কিটেকচারে আসলে এক একটা মাইক্রো সার্ভিস এক একটা ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট করা যাবে, এবং যে কাজটার জন্য যে টেকনোলজি অ্যাপ্রোপ্রিয়েট আমরা চাইলে সেই টেকনোলজি দিয়েই আমরা কাজটা করতে পারি। যেমন আমাদের এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো খুব ইজিলি পাইথনে করা যায়। আমরা চাইলে পাইথনটাকে ইন্টিগ্রেট করতে পারি। এপিআই এর জন্য জাভাটা বেস, অন্য অন্য ক্লায়েন্টের এপিআই গুলো কনজিউম করার জন্য আমার জাভা স্প্রিং বুটটা মোটামুটি ভালো। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্মুথ করার জন্য নোডস এর এক্সপ্রেস ফ্রেমওয়ার্কটা যথেষ্ট ভালো। সো এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ যে কাজটার জন্য যে টেকনোলজি অ্যাপ্রোপ্রিয়েট, আমরা সেই টেকনোলজিটাকে নিয়ে আসতে পারি। আমরা চাইলে ইভলিউশনারি ডিজাইন এখানে ফলো করতে পারি। আমরা চাইলে যে কোনো একটা মাইক্রো সার্ভিসকে ইজিলি রিমুভ করে দিতে পারি, অ্যাড করতে পারি কিংবা রিপ্লেস করতে পারি। এবং এই মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আরেকটা মাইক্রো সার্ভিসকে নিয়ে এসে প্রোডাক্টটাকে গ্রো করা অলমোস্ট কোনো কস্ট লাগে না। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা একটা প্রজেক্টে যখন একটা ফুল প্রোডাক্ট ডেভেলপ করে বসি, তখন এক্সিস্টিং একটা ফিচার বাদ দিতে গেলে আমার ফুল প্রজেক্টটাতে এটার প্রভাব পড়ে। তো মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে এই জিনিসটা থেকে, এই অহেতুক বিড়ম্বনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তারপর সিলেক্টিভ স্কেলেবিলিটি। আমাদের ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনেও কিন্তু আমরা প্রোডাক্টটাকে 2-3টা সার্ভারে দিয়ে আমরা এটাকে স্টেবল করতে। তো ট্রেডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা যেটা করতে পারি না, সেটা হচ্ছে পার্টিকুলার একটা, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ফুল প্রোডাক্টে সবগুলো ফিচার হয়তো বা সমানভাবে দরকার না। আমাদের পার্টিকুলার 2-3টা ফিচার অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি রিসোর্স কনজিউমিং, অনেক বেশি রিসোর্স কনজিউম করে থাকে। তো আমাদের যেটা করতে হবে, ইউজারের রিকোয়েস্টের বেসিসে আমাদেরকে পার্টিকুলার শুধুমাত্র ওই ফিচারটাকেই 2-3টা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টে সম্ভব না। কিন্তু মাইক্রো সার্ভিসে আমরা চাইলেই স্ক্রিপ্ট লিখে, যেমন এখানে NB ইউজার্স গ্রেটার দেন 500, এটা হলে আমরা এখানে এই মাইক্রো সার্ভিসটার 2টা ইনস্ট্যান্স রেডি করেছি। নিচে আমরা লাল মাইক্রো সার্ভিসটা যেটা, ওইটা 3টা ইনস্ট্যান্স রেডি করে ফেলেছি, এবং এটা লাইভে অটোমেটিক্যালি কনজিউমারের রিকোয়েস্টের উপর বেস করে 3-4টা ইচ্ছা মতো আমরা ইনস্ট্যান্স রেডি করতে পারবো। যদি আমাদের সিস্টেমে রিসোর্স থাকে, আমরা সেটা ক্লিয়ারলি ইউটিলাইজ করতে পারবো। এই জিনিসটাকে আমরা বলছি সিলেক্টিভ স্কেলেবিলিটি। এটা আমাদের ট্রেডিশনাল সফটওয়্যার অ্যাপ্লিকেশনে সম্ভব না।
তারপর বিগ বার্স স্মল, আমাদের প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের কোড বেস খুবই স্মলার, এবং এই ছোট ছোট মাইক্রো সার্ভিসগুলো ডেভেলপ করাও যেমন ইজি, টেস্ট করাও সেরকম ইজি, ডিপ্লয় করা এবং স্কেলেবল করা আরো ইজি। এবং মাইক্রো সার্ভিসগুলো খুবই ফাস্টার ওয়েতে স্টার্ট হয়ে থাকে, এবং নতুন ডেভেলপারের জন্য মাইক্রো সার্ভিস বেস ডেভেলপমেন্ট খুবই ইজি। আমার একজন নিউ ডেভেলপারকে কখনোই ফুল প্রজেক্টের কোড বুঝতে হবে না। আমার জাস্ট আমি যে মাইক্রো সার্ভিসটা নিয়ে কাজ করব এবং ওই মাইক্রো সার্ভিসের সাথে ডিপেন্ডেন্ট অন্যান্য মাইক্রো সার্ভিসগুলোর বিজনেস রিকোয়ারমেন্টটা জাস্ট বুঝলেই হবে, ইভেন্চুয়ালি কোনো কোডিং রিকোয়ারমেন্টটাও বোঝা লাগবে না। সো আমার নিউ ডেভেলপারের জন্য মাইক্রো সার্ভিস বেসড ডেভেলপমেন্ট খুবই ইজি একটা প্রসেস। মাইক্রো সার্ভিসের কিছু ড্রব্যাক আছে, প্রত্যেকটা জিনিসেরই যেমন অ্যাডভান্টেজ আছে তেমনি ড্রব্যাক বা লিমিটেশন বা সীমাবদ্ধতাও রয়েছে। সো আমরা এখন ড্রব্যাকগুলো দেখব। প্রথম ড্রব্যাকটা হচ্ছে মাইক্রো সার্ভিস একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এখানে কনসিস্টেন্সি এবং ট্রানজেকশন রিকোয়েস্ট ট্রাভেলিং এগুলা মানে একটু সুন্দর মতো হ্যান্ডেলিং করা লাগবে, আদারওয়াইজ জিনিসটাতে রিকোয়েস্ট ট্রাভেলিং করাটা খুব কঠিন হয়ে যেতে পারে। স্লো একটা ইকোসিস্টেম এখানে লাগে, সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস, এইটা আমাদেরকে ইফেক্টিভলি মেনটেন করতে হবে। ইন্টিগ্রেশন টেস্ট, আমাদের টেস্ট স্ক্রিপ্ট লিখে রাখতে হবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, এখানে যে 5টা ড্রব্যাক বা 5টা চ্যালেঞ্জ বা 5টা লিমিটেশন কথা বলা হলো, এগুলো আসলে টোটালি ইউজারের উপর ডিপেন্ড করে। ইউজার যদি এগুলো ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারে তাহলে আসলে মাইক্রো সার্ভিস খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব অল্প সময়ের মধ্যে দিতে সক্ষম। তো এই জিনিসগুলোকে আমি ড্রব্যাক বা লিমিটেশন না বললে ইমপ্রুভমেন্ট বলতে বেশি ইন্টারেস্ট। এবং লাস্টে মাইক্রো সার্ভিস মনোলিথ থেকে একটু মোর কমপ্লেক্স, এবং গ্রোয়িং এবং স্কেলিংটা আমাকে এখানে হ্যান্ডলিং করতে হবে খুব সুন্দর মতো। তো মাইক্রো সার্ভিসের ইকোসিস্টেমে কি কি জিনিস রয়েছে? আমার লোড ব্যালেন্সার রয়েছে, আমার লোড ব্যালেন্সের রিকোয়েস্টের উপর বেস করে এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে। যেমন এখানে আমার অর্ডার মাইক্রো সার্ভিসটা লোড ব্যালেন্সারে যখন কল করে, লোড ব্যালেন্সার রান টাইমে কনজিউমার বা কাস্টমার রিকোয়েস্টের উপর বেস করে 2 নাম্বার মাইক্রো সার্ভিসের 3টে ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলেছে। তো এটা আমার মাইক্রো সার্ভিসের অন্যতম একটা প্রধান ফিচার, এবং জিনিসটা খুবই ফ্যাসিনেটিং একটা ফিচার। এবং এই জিনিসটা মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে করা হয়, লোড ব্যালেন্সারটা থাকে ক্লায়েন্ট সাইডে, অর্থাৎ ক্লায়েন্ট এন্ডে রিকোয়েস্টের উপর বেস করে সার্ভার সাইডে 3-4টা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়। আমাদের ট্রেডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টে লোড ব্যালেন্সারটা হয় সার্ভার সাইডে, কিন্তু আমাদের মাইক্রো সার্ভিস বেসড ডেভেলপমেন্টে লোড ব্যালেন্সারটা হবে ক্লায়েন্ট সাইডে। ক্লায়েন্ট সাইড লোড ব্যালেন্সারকে স্মার্ট লোড ব্যালেন্সার বলা হয়ে থাকে, আপনারা এটা গুগল করলেই বেশ ভালো মতো জানতে পারবেন। সার্ভিস ডিসকভারি সার্ভার নামে একটা সার্ভার থাকে, আমাকে প্রথমেই সবগুলো সার্ভিসকে এই সার্ভিস ডিসকভারি সার্ভার রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশন করার পরে প্রথম মাইক্রো সার্ভিস দ্বিতীয় মাইক্রো সার্ভিসকে খোঁজার জন্য প্রথমে সার্ভিস ডিসকভারি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, আই ওয়ান্ট টু টক টু দ্য প্রোডাক্ট সার্ভিস। তখন সার্ভিস ডিসকভারি সার্ভিস প্রোডাক্ট সার্ভিসের আইডিটা পাঠিয়ে দেয়, 3-4টা ইনস্ট্যান্স তৈরি করে, এবং যে কোনো একটা ইনস্ট্যান্সের আইডি সার্ভিস পাঠিয়ে দেওয়ার পরে তারা পরস্পরের সাথে কমিউনিকেট শুরু করে। এপিআই গেটওয়ে থাকে, এপিআই গেটওয়ে মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন দুইটাই এপিআই গেটওয়েকে কল করলে এপিআই গেটওয়ে পার্টিকুলার একটা সার্ভিসের আইডি মোবাইল অ্যাপকে কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনকে পাঠায়। এই জিনিসটাকে আমি বলছি এপিআই গেটওয়ে। আপনাদের প্রত্যেককে এখানের এই টার্মগুলো আসলে মনে রাখতে হবে, লোড ব্যালেন্সার, সার্ভিস ডিসকভারি সার্ভার,
এবং এরপর হচ্ছে এপিআই গেটওয়ে। আপনারা এই প্রত্যেকটা টার্ম যখন গুগল করবেন আপনারা আরো অনেক বেশি ধারণা পাবেন। এখানে আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছি, আপনার টার্মগুলো মনে রাখতে হবে। সো এটাই ছিল আমাদের আজকের মাইক্রো সার্ভিসের প্রেজেন্টেশন। আমরা এখানে প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি, অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলেছি, ড্রব্যাকস নিয়ে কথা বলেছি এবং লাস্টে ইকোসিস্টেম নিয়ে কথা বলেছি। তো আপনাদের মাইক্রো সার্ভিস বেসড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সুলতান ভাই, হ্যাঁ আচ্ছা, বলেন। মাইক্রো সার্ভিস নিয়ে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এই যে মাইক্রো যেটা আমরা বলতেছি, যে আমরা মাইক্রো সার্ভিস হিসেবে আপনি হয়তো খুব একটা এক্সাম্পল দিয়েছেন, সুন্দর অর্ডারের একটা, কাস্টমারের একটা, এগুলো একটা করে মাইক্রো সার্ভিস হিসেবে। সো মাইক্রো সার্ভিসকে কতটুকু মাইক্রো করব, এটা তো নিশ্চয়ই বিজনেসের উপর ডিপেন্ড করতেছে। যেমন অর্ডার ম্যানেজমেন্ট একটা মাইক্রো সার্ভিস হতে পারে, আবার এমনও অনেক বড় অর্গানাইজেশন আছে যাদের অর্ডার ম্যানেজমেন্টই একাধিক মাইক্রো সার্ভিসও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আসলে টোটালি বিজনেস রিকোয়ারমেন্টের উপর বেস করে হবে এবং এটা টিম লিডার সিলেক্ট করবেন বা প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, তাহলে আমাদের আজকের মাইক্রো সার্ভিস বেসড ডিসকাশন এখানেই শেষ। কিন্তু যদিও এই টপিকটা গতকালকের আলোচনার বিষয়বস্তু ছিল, তো আমরা আজকে অ্যাঙ্গুলার শুরু করে দিব। আপনাদের আরো কোনো আপত্তি না থাকলে আমরা অ্যাঙ্গুলারটা শুরু করতে পারি। আচ্ছা, তো একটু আগে আমরা 3 লেয়ার আর্কিটেকচার সম্পর্কে জানলাম, যে আমাদের সফটওয়্যার গুলো আসলে আমরা 3 টায়ারে ডেভেলপমেন্ট করে থাকি। সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং ডাটা লেয়ার। তো এবং আমরা জেনেছি প্রেজেন্টেশন লেয়ারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং এদের ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ, অ্যাঙ্গুলার, এই জিনিসগুলো। তো এখন আমরা আমাদের আজকে ডিসকাশন যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের একটা ফ্রেমওয়ার্ক এবং আমরা আমাদের এই কোর্সে অ্যাঙ্গুলার 7 নিয়ে ডিসকাস করব। এখানে আমরা দেখাচ্ছি। হ্যালো, জি ভাই বলেন। এই যে অ্যাঙ্গুলার 7 আমরা দেখবো। এখন তো অ্যাঙ্গুলার 9 অলরেডি এলটিএস ভার্সন চলে আসছে। তো সেক্ষেত্রে কি আমরা পিছিয়ে পড়ে যাবো কিনা আর কি? আচ্ছা আচ্ছা, তো অ্যাঙ্গুলার 7 আর অ্যাঙ্গুলার 9 এর মধ্যে খুব একটা বেসিক ডিফারেন্স নাই। আমি একটু পরেই দেখাবো যে অ্যাঙ্গুলারের এই বিভিন্ন ভার্সনের ভার্সনগুলা কিভাবে আসে, বা এক ভার্সন শিখলে আমরা অন্য ভার্সন থেকে পিছিয়ে পড়বো কিনা, এই কোশ্চেনটার আনসার আমরা একটু পরেই পাবো। কিন্তু এখন এই কোশ্চেনটার আনসার হচ্ছে যে না, আমরা অ্যাঙ্গুলার 7 শিখলে অ্যাঙ্গুলার 9 আর অ্যাঙ্গুলার 7 শিখাটা আমরা এখানে পিছিয়ে যাব না আর কি। ওকে, ওকে, আমরা আমাদের এই অ্যাঙ্গুলার ট্রেনিং এর এখানে রোড ম্যাপটা আমরা দেখিয়েছি। আমাদের প্রথম ক্লাসে আমরা অ্যাঙ্গুলার ইন্ট্রোডাকশন এবং অ্যাঙ্গুলার ইনস্টল ও প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো অ্যাঙ্গুলার কম্পোনেন্ট সম্পর্কে, অ্যাঙ্গুলার ডাটা বাইন্ডিং সম্পর্কে জানবো আমরা চতুর্থ ক্লাসে। পঞ্চম ক্লাসে অ্যাঙ্গুলার ডিরেক্টিভ, ষষ্ঠ ক্লাসে অ্যাঙ্গুলার রাউটিং, সপ্তম ক্লাসে অ্যাঙ্গুলার ফর্মস, অষ্টম ক্লাসে অ্যাঙ্গুলার সার্ভিস নিয়ে আমরা কথা বলবো, নবম ক্লাসে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন, ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট অ্যাপ্লিকেশন নিয়ে দেখবো, এবং লাস্টে অ্যাঙ্গুলার এই প্রজেক্টটা কিভাবে ফিজিক্যাল
সার্ভারে ডিপ্লয় করা যায় এবং ফায়ারবেজ অর্থাৎ ক্লাউডে ডিপ্লয় করা যায়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলারের রোড ম্যাপ। আচ্ছা, তো আমরা যেটা যে বেসিক কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাঙ্গুলার। এখানে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাঙ্গুলার ইজ নট জাস্ট এ ফ্রেমওয়ার্ক। তো যদি অ্যাঙ্গুলার শুধুমাত্র একটা ফ্রেমওয়ার্ক না হয় তাহলে আসলে অ্যাঙ্গুলারটা কি? অ্যাঙ্গুলার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা হচ্ছে টোটালি জাভাস্ক্রিপ্টের উপর বেস করে রচিত এবং আমাদের অ্যাঙ্গুলারটা শিখতে হলে জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা লাগবে মাস্ট। এবং এই যে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এই জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কটা আসলে আমাকে মডার্ন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে সহায়তা করে থাকে আর কি। তো আমরা অ্যাঙ্গুলার দিয়ে খুব ইজিলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। আমাদের নিউ অ্যাপ্লিকেশন ট্রেন্ড কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা। যেমন আমি হচ্ছে কয়েকদিন ধরে কিছু ওয়েব সিস্টেম বা ওয়েব অ্যাপ্লিকেশন চেক করতেছিলাম, তো যেটা দেখলাম ফেসবুক যেমন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, ঠিক তেমনি লিঙ্কডইন কিন্তু ফ্রন্ট পেজটা টোটালি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ওইখানে একটা পেজের মধ্যে 3-4টা পেজের কন্টেন্ট থাকে। লিঙ্কডইন, গিটহাব মোটামুটি পপুলার ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সবাই তারা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের দিকে টার্ন ওভার করেছে। তো আমাদের অ্যাঙ্গুলারটা হচ্ছে এমন জাভাস্ক্রিপ্ট এমন একটা ফ্রেমওয়ার্ক যে ফ্রেমওয়ার্কের সাহায্যে আমরা খুব ইজিলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। এখন আমরা দেখব ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি এবং এই পার্থক্যগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। তো ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনে যেটা হয়, ক্লায়েন্ট যখন ব্রাউজারে একটা ইউআরএল দেয় তখন ওই ইউআরএলটার এগেইনস্টে সার্ভারে একটা রিকোয়েস্ট যায় এবং সার্ভার হচ্ছে ওই ইউআরএল এর সম্পূর্ণ এইচটিএমএল ফাইলটা ক্লায়েন্টের ব্রাউজারে পাঠিয়ে দেয়। ক্লায়েন্টের ব্রাউজার ওই পেজের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর যখন একটা বাটনে ক্লিক করে তখন ওই ইউজার নেম পাসওয়ার্ড এর সাথে বাটনে ক্লিক করার ইভেন্টটা সার্ভারে যায় এবং সার্ভার হচ্ছে ওইটা অথেন্টিকেট করে আবার নিউ একটা এইচটিএমএল পাঠিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল। এবং ট্রেডিশনাল ওয়েবসাইটে ওয়েব অ্যাপ্লিকেশনের কন্টেন্টগুলো আলাদা আলাদা পেজে অর্গানাইজ করা থাকে এবং ওই আলাদা আলাদা পেজগুলো আসলে ভিজিটরের অ্যাকশনের উপর বেস করে চেঞ্জ হয় না। ডোন্ট চেঞ্জ ইন রেসপন্স টু এ ভিজিটরস অ্যাকশন। আমার ভিজিটরের একটা পার্টিকুলার অ্যাকশনের মানে এগেইনস্টে আমার ফুল পেজটা চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র ওই পেজের পার্টিকুলার কোনো একটা জিনিস চেঞ্জ আমি যখন ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনে আমি যখন একটা বাটনে ক্লিক করি বা একটা ওয়েবসাইটে যখন কল করি ফুল পেজটাতে এটার প্রভাব পড়ে এবং একটা ব্র্যান্ড নিউ পেজ উইথ স্ট্যাটিক কন্টেন্ট ইজ সার্ভ। যখন একটা ভিজিটর একটা বাটনে ক্লিক করে তখন নতুন একটা পেজ আমার এখানে চলে আসে। এখন আমরা দেখব সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা হয়ে থাকে। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে আমার ক্লায়েন্ট যখন একটা অ্যাপ্লিকেশনের ইউআরএল ব্রাউজারে দিবে তখন ইনিশিয়ালি ওই ইউআরএলটা রিকোয়েস্টটা সার্ভারে যাবে এবং সার্ভার ওকে একটা এইচটিএমএল ফাইল পাঠাবে। ইউজার যখন ওই এইচটিএমএল ফাইলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বাটন ক্লিক করবে তখন ফুল নিউ পেজ সার্ভার পাঠাবে না, সার্ভার জাস্ট একটা জেসন রেসপন্স পাঠাবে এবং ওই জেসন রেসপন্সের উপর বেস করে আমার কাছে অলরেডি যে পেজটা সার্ভার থেকে এসেছিল ওই পেজের কন্টেন্টগুলো চেঞ্জ।
এটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল। আর ট্রেডিশনালের ক্ষেত্রে বাটনে ক্লিক করলে সম্পূর্ণ নিউ একটা পেজ আসতো, এবং এই পেজ আদান প্রদানের ক্ষেত্রে রেসপন্স টাইমটা অনেক বেশি লাগতো। কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে যেহেতু শুধুমাত্র জেসন রেসপন্স আসে, তো কাজেই এখানের রিকোয়েস্ট হ্যান্ডলিং ক্যাপাবিলিটিটা ফাস্ট ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে। আচ্ছা, এখন আমরা অ্যাঙ্গুলারের বিভিন্ন ভার্সন নিয়ে কথা বলবো। অ্যাঙ্গুলার প্রথম 1 যেটা, ওটাকে আমরা অ্যাঙ্গুলার জেএস বলে থাকি। আর আমরা আমাদের এই ট্রেনিং ম্যাটেরিয়ালসে অ্যাঙ্গুলার 7 কভার করব। তো আমরা একটু জানতে আগ্রহী অ্যাঙ্গুলার জেএস বা অ্যাঙ্গুলার 1 এবং অ্যাঙ্গুলার 7 কি আসলে সেম কিনা, এবং এদের ডিফারেন্স নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। এখানে আমরা অ্যাঙ্গুলার জেএস এবং অ্যাঙ্গুলার 2, 4, 6, 7 এগুলা দেখতে পাচ্ছি। অ্যাঙ্গুলার জেএস সর্বপ্রথম গুগল বানায়, এবং গুগল বানিয়ে সেটাকে রিলিজ করে 2010 সালে। এই অ্যাঙ্গুলার জেএসটা ছিল প্রথম সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য জাভাস্ক্রিপ্ট বেসড ফ্রেমওয়ার্ক। অ্যাঙ্গুলার জেএস যদিও এখন অফিসিয়ালি সাপোর্ট করে, কিন্তু এই অ্যাঙ্গুলার জেএস দিয়ে এখন কেউ আর অ্যাপ্লিকেশন বানায় না, এবং এই অ্যাঙ্গুলার জেএস এর উপরে আর কোনো নতুন ফিচার গুগল থেকে আসবে না। কিন্তু অ্যাঙ্গুলার জেএস এর পরপরই আমার সালে সেপ্টেম্বরের 16 সালে অ্যাঙ্গুলারের 2 ভার্সনটা রিলিজ করা। অ্যাঙ্গুলার 2 ভার্সনে অ্যাঙ্গুলার জেএসটাকে কমপ্লিটলি নতুন ভাবে লেখা হয় আর কি, এবং অ্যাঙ্গুলার 2, 4, 6, 7 এই ভার্সনগুলোকে আমরা আসলে অ্যাঙ্গুলার বলে থাকি। এটার কমন একটা নেম হচ্ছে অ্যাঙ্গুলার, অর্থাৎ অ্যাঙ্গুলার 7 বলতে কোনো ইস্যু নাই। এটা হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ভার্সনটা হচ্ছে 7, এটার কমন নেম হচ্ছে অ্যাঙ্গুলার। এবং এই ভার্সন 2 থেকে প্রতি 6 মাসে সিমান্টিক ভার্সনিং এর উপর বেস করে আমার নতুন একটা ভার্সন রিলিজ করা হয়। অর্থাৎ প্রতি 6 মাস পর পরই হচ্ছে আমার অ্যাঙ্গুলার 7 এর পর অ্যাঙ্গুলার 8 আসবে, অ্যাঙ্গুলার 9 আসবে। এখন হয়তো বা অ্যাঙ্গুলার 9 চলছে, 6 মাস পরেই আবার চলে আসবে অ্যাঙ্গুলার 10। এবং এখানে খুব চেঞ্জ করা হয় না, মেইনলি সিমান্টিক ভার্সনের উপর বেস করে নিউ ভার্সনটা রিলিজ দেওয়া। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে অ্যাঙ্গুলারটা আসলে গুগল বানিয়েছে। এখন আমরা অ্যাঙ্গুলারের কিছু বেসিক ফিচার নিয়ে ডিসকাস করব। মডুলারিটি কি আমরা একটু আগে জেনেছি। এখানে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটাকে মডিউল ওয়াইজ ডেভেলপমেন্ট করতে পারবো। যেমন একটা সিঙ্গেল পেজের মধ্যে আমরা যেমন সাইন আপ পেজ দেখাতে পারবো, হোম পেজও দেখাতে পারবো, অ্যাডমিন মডিউলও দেখাতে পারবো। এই জিনিসটাকে আমি বলছি মডুলারিটি। স্পিড এবং পারফরম্যান্স, অ্যাঙ্গুলারটা আসলে আমার টেমপ্লেটটাকে হাইলি অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট ভার্চুয়াল মেশিনে কনভার্ট করে, এবং এটার জন্য আমার অ্যাপ্লিকেশনের স্পিড এবং পারফরম্যান্সটা খুবই ফাস্ট। অ্যাঙ্গুলারে প্রথমবারের মতো টাইপ স্ক্রিপ্ট নিয়ে আসা হয়েছে। টাইপ স্ক্রিপ্ট হচ্ছে, আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই জাভাস্ক্রিপ্টে আমরা বিভিন্ন ফাংশনের সাহায্যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে থাকি। কিন্তু টাইপ স্ক্রিপ্ট নিয়ে আসার ফলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড বেসড জাভাস্ক্রিপ্টকে আমি খুব সিম্পলি বলতে পারি টাইপ স্ক্রিপ্ট। তো যারা জাভা এবং সি শার্পে অ্যাপ্লিকেশন অলরেডি ডেভেলপ করেছেন, তাদের জন্য টাইপ স্ক্রিপ্টটা আত্মস্থ করা খুবই ইজি হবে। এবং যারা নিউ কামার, তাদের জন্য খুব সুসংবাদ, টাইপ স্ক্রিপ্টটা মোটামুটি বেশ ইজি একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে টাইপ স্ক্রিপ্টে সুইচ করতে পারেন। নেটিভ অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাঙ্গুলার দিয়ে শুধুমাত্র যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা যায় সেটা না, আমরা চাইলে মোবাইল অ্যাপসও ডেভেলপমেন্ট করতে পারি। এবং অ্যাঙ্গুলারে যেমন
ইউনিক সাপোর্ট রয়েছে, ঠিক তেমনি নেটিভ স্ক্রিপ্ট বা রিয়েক্ট নেটিভ দিয়ে আমরা যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনও ডেভেলপমেন্ট করতে পারি। এই পর্যায়ে আমরা দেখাবো অ্যাঙ্গুলার কিভাবে ইনস্টল করতে হয়। অ্যাঙ্গুলার কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা চাইলে আমার সাথে কন্টিনিউ করতেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা আমরা আজকে কভার করে ফেলবো এবং সেকেন্ড ক্লাসটার পরপরই আমাদের আজকে ছুটি যাবে। এবং এই ক্লাসটাতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার কিভাবে ইনস্টল করতে হয় এবং অ্যাঙ্গুলারের প্রজেক্ট স্ট্রাকচারটা কিরকম। তো সবার আগে অ্যাঙ্গুলার ইনস্টল করার আগে নোড.জেএস ইনস্টল করতে হবে। নোড.জেএস আপনারা পাবেন nodejs.org। আমি এখন নোড.জেএসটা ডাউনলোড করব। এখানে আমাদের ডাউনলোড করার ক্ষেত্রে দেখতে হবে এলটিএস, এই কথাটা কোথায় লেখা আছে। এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট। লং টার্ম সাপোর্ট এখানে দেখা যাচ্ছে 12.16.1.6.3 এই ভার্সনটাতে আছে। সো আমরা এই ভার্সনটা ডাউনলোড করব। আমার নোড.জেএস ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা এটা ওপেন করব। সুলতান ভাই, একটা ইনস্টল হতে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আমরা জি ভাই বলেন। কারেন্টটা কেন করলাম না বস? কারেন্টটাতে তো হচ্ছে আমার লেটেস্ট ফিচার দেয়া আছে নিচে সাবটাইটেল। ও আচ্ছা, হ্যাঁ কারেন্টটা হচ্ছে আসলে আমাদের এলটিএস ভার্সনটাতে সব ধরনের বাগ রিমুভ করা থাকে। হ্যাঁ, এবং এলটিএস এর তো ফুল মিনিং হচ্ছে লং টার্ম সাপোর্ট। 12 ভার্সনটা অলরেডি বিভিন্ন ইউজার কর্তৃক টেস্টেড এবং এখানে খুব একটা বাগ নাই বললেই চলে। কিন্তু 14 ভার্সনটা সবেমাত্র রিলিজ করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের বাগ থাকতে পারে। এই জন্য আমরা 14 ভার্সন ডাউনলোড না করে 12 ভার্সনটা ডাউনলোড করলাম। এবং এখানে আমি একটা তথ্য জানিয়ে রাখি, আমি রিসেন্টলি উবুন্টু ইনস্টল করলাম। উবুন্টু লেটেস্ট ভার্সনটা ইনস্টল করছি 20, উবুন্টু 20 ভার্সন 20 ভার্সন। তো সেখানে আমি ওয়াই কানেক্টিভিটি ইস্যু ফেস করতেছি। তো এলটিএস ভার্সনে এরকমটা হওয়ার কথা না। এই ধরনের বাগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এলটিএস ভার্সন ইউজ করব। তো এখন আমরা নোড.জেএসটা সেট আপ করব। Next, I accept the terms in license agreement. Next, automatically install the necessary tools. Install. আমাদের নোড.জেএসটা ইনস্টল হয়ে গেল। আমরা চাইলে এখন একটু চেক করতে পারি। হ্যাঁ, নোটপ্যাডে আমরা চেক করলাম যে আমাদের নোড.জেএস এর যে ভার্সনটা ইনস্টল হয়েছে সেটা হচ্ছে 12.16.3 এবং আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি 12.16.3। তো আমাদের নোড.জেএস ইনস্টলেশনটা সাকসেসফুলি কমপ্লিটেড। তো নোড ইনস্টল করার পরে আমাদের চেক যেটা আমি অলরেডি চেক করেছি এবং আরেকটা কমান্ড আমরা পাবো -b, এটাও আমরা একটু চেক করব।
হ্যাঁ, আমাদের নোট প্যাকেজ ম্যানেজার হচ্ছে ভার্সন 6.14.4। এখন আমাদেরকে অ্যাঙ্গুলারটা ইনস্টল করা লাগবে। অ্যাঙ্গুলারটা ইনস্টল করতে হলে আমাদের কমান্ডটা চালাতে হবে, সেটা হচ্ছে npm install -g @angular/cli। তো ইন দ্যাট কেস নোড প্যাকেজ ম্যানেজার নেট থেকে অ্যাঙ্গুলারের কম্পোনেন্ট গুলা এনে আমাদের পিসিতে ইনস্টল করবে। আমরা একটু ওয়েট করি, দেখি npmটা কিভাবে অ্যাঙ্গুলারটাকে আমাদের পিসিতে না, ছোট স্ক্রিন। বক্স দিয়ে গেছি। সুলতান ভাই, আমরা এইখানে যেভাবে ইয়েটা করতেছি, আমরা অ্যাঙ্গুলারটা সেট আপ করতেছি, সো সার্ভার সাইডে ইনস্টলেশনের ব্যাপারটাও কি সেমই? মানে আমার লোকাল হোস্টে যেভাবে রান করছে, সার্ভার সাইডের কনফিগারেশন বা ডেভেলপমেন্টের জন্য এরকম কি কোনো আলাদা ভেরিয়েন্স আছে নাকি সেম ইয়েটাই? না, সেম প্রসিডিউর। আচ্ছা, থ্যাংক এছাড়া আপনারা যে কেউ কোশ্চেন করতে পারেন। লিনাক্সেও নোড.জেএস ইনস্টল করা যাবে। লিনাক্সের জন্য যদি আমরা এখানে দেখি আদার ডাউনলোডস, এই যে এখানে আমাদের উইন্ডোজ ইনস্টলার 32 বিট 64 বিট যেমন আছে, আমাদের লিনাক্স বাইনারিও আছে। আমরা এখানে লিনাক্স বাইনারি থেকে আমরা জিনিসটা ডাউনলোড করে ইনস্টল করতে পারি, অথবা লিনাক্সে নোড.জেএস ইনস্টল করার জন্য সরাসরি কমান্ডই রয়েছে। জাস্ট সিঙ্গেল একটা কমান্ড চালালেই আর লিনাক্স বা উবুন্টুতে এটা নোড.জেএস ইনস্টল হয়ে যায়। এবং জাস্ট এই সিম্বল sudo apt get install node.js দিলেই আমার উবুন্টুতে এটা ইনস্টল হয়ে যায়। উবুন্টুতে নোড.জেএস ইনস্টল করা আরো অনেক বেশি ইজি। তো যাই হোক, হ্যাঁ সেম। তো যাই হোক, আমাদের অ্যাঙ্গুলারটা আসলে ইনস্টল করা হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা আবার ব্যাক করি আমাদের প্রেজেন্টেশনে। তো এখন আমরা দেখব যে কিভাবে অ্যাঙ্গুলারে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা প্রথমে কমান্ড প্রম্পট দেখাচ্ছি, পরে আমরা দেখাবো যে কমান্ড প্রম্পট ছাড়া ভিজুয়ালি কিভাবে অ্যাঙ্গুলারের প্রজেক্ট ক্রিয়েট করা যায়। তো অ্যাঙ্গুলারের জন্য যে কমান্ডগুলা, সেগুলা সবসময় এনজি দিয়ে শুরু হয়। এনজি দিয়ে আমরা যে এটা হচ্ছে অ্যাঙ্গুলার কমান্ড। এনজি স্ট্যান্ডস ফর অ্যাঙ্গুলার। তো এখানে আমরা টেস্ট নামে একটা প্রজেক্ট যদি খুলি, এনজি নিউ অ্যাঙ্গুলার স্টার্টার প্রজেক্ট। আমরা নতুন একটা প্রজেক্ট খুলতে যাচ্ছি যার নেম হচ্ছে অ্যাঙ্গুলার স্টার্টার প্রজেক্ট। তো
তারা আমাকে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে অ্যাঙ্গুলারের কনফিগারেশন টাইপ কোশ্চেন। প্রথমে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি অ্যাঙ্গুলার রাউটিং কে অ্যাড করতে চাই কিনা। তো আমরা অ্যাঙ্গুলার রোড ম্যাপের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা অ্যাঙ্গুলার রাউটিং ইউজ করব, তো আমরা এখানে ওয়াই বা ইয়েস দিব। ভাই আমি একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে যে আপনি সিএমডি তে আসলেন, মানে কিভাবে আসলেন? আমার ইনস্টল নোটজেস ইনস্টল করার পরে আমি যখন নিউট্রাল হয়ে গেল স্ক্রিন, তারপরে এটা স্টার্টিংটা কিভাবে করছেন? এই ডিরেক্টরিতে, ডি ড্রাইভ ডিরেক্টরিতে কিভাবে আসছেন? আচ্ছা, ঠিক আছে। এটার কোশ্চেনটা হচ্ছে আমরা চাইলে যে কোনো ফোল্ডার থেকে সিএমডি ওপেন করতে পারি। আমি জাস্ট এই ফাইল পাথটাতে সিএমডি লিখে এন্টার দিলেই নতুন একটা সিএমডি ওপেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটুকু Okay. দেখি। হ্যাঁ ঠিক আছে। তো এরপরে আমাকে স্টাইল শিট ফরম্যাট নিয়ে জিজ্ঞেস করতেছে আমি সিএসএস ইউজ করব নাকি এসসিএসএস ইউজ করব নাকি সাস ইউজ করব নাকি লেস ইউজ করব নাকি স্টাইলুশ ইউজ করব। তো এখানে প্রত্যেকটা টার্মই আপনারা একটু গুগল করবেন। আমরা প্রাথমিকভাবে এখানে সিএসএস অ্যাড করে রাখলাম। তো এখন আমার অ্যাঙ্গুলার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে আর কি। আমরা অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট হওয়ার জন্য ওয়েট করতেছি। আপনারা চাইলে ফাঁকে যে কোনো কোশ্চেন করতে পারেন। ভাই ওইটার সাথে কি গিটটাও কি ইনস্টল হয়ে যায় আমাদের এখানে? সুলতান ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। ভাই ওই যে আমাদের অ্যাঙ্গুলার ইনস্টলেশনের সাথে কি গিটটাও ইনস্টলেশন হয়? আপনার কথাটা কেটে কেটে আসছে। আপনার কোশ্চেনটা কি যে অ্যাঙ্গুলার ইনস্টলের সাথে সাথে গিট ইনস্টল করা লাগবে কিনা? গিট ইনস্টল হয় কিনা বা গিট ইনস্টল করা লাগে কিনা? না না, ইনস্টলের সাথে গিট ইনস্টল হয় না, গিট আলাদাভাবে ইনস্টল করতে হয়। এটা কি আমাদের মানে প্রজেক্টের জন্য জরুরি? গিট ইউজ করা, গিট ইউজ করলে ল্যাপটপ বা কম্পিউটার যদি কোনো ক্রমে ক্র্যাশ আমার কোডটা ক্লাউডে থাকে, ইন দ্যাট কেস যে কোনো মুহূর্তে সোর্স কোডটা আমি ডাউনলোড করে আবার কাজ শুরু করতে পারি। কিন্তু গিট ইউজ না করেও আমি অ্যাঙ্গুলারের প্রজেক্ট করতে পারবো, তবে রিকমেন্ডেশন হচ্ছে গিট ইউজ করা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমরা অ্যাঙ্গুলার যে ইনস্টল হয়েছে ভার্সনটা চেক করার কোনো কমান্ড আছে? যেমন আমরা নোড ড্যাশ ভি দিয়ে ভার্সন দেখলাম, এরকম অ্যাঙ্গুলারের ভার্সন দেখার কোনো কোড? হ্যাঁ, অ্যাঙ্গুলার ভার্সন চেক করার কোড আছে, এবং অ্যাঙ্গুলার যেটা কিন্তু ইনস্টল হচ্ছে কিন্তু লেটেস্ট 5টা আমরা একটু অ্যাঙ্গুলারটার ভার্সন কত, এবং চেক করলে দেখা যাবে অ্যাঙ্গুলার 9 ভার্সনটা ইনস্টল হয়েছে। এনজি হাইফেন ডি দিলেই পাবেন। আচ্ছা সুলতান, যেমন এই যে এখন আমরা জি আপু বলেন। অ্যাঙ্গুলার যে ইনস্টল, এটা আমারটা কাজ করলো না। এটা কি আমি যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারি নাকি এটার জন্য কোনো পাথ ফিক্স করে দেওয়া ছিল? এটা আমি মিস করছি হয়তো। না আপু, আপনি যে কোনো জায়গায় অ্যাঙ্গুলারটা ইনস্টল করতে পারেন, এটার জন্য আলাদা কোনো পাথ নাই। আমাকে একটু অ্যাঙ্গুলারের কমান্ডটা দেখাবেন? এই যে আমি এখন এটা দেখাচ্ছি আর কি, এই যে এনজি, ও আচ্ছা, অ্যাঙ্গুলার ইনস্টলের কমান্ড। ইনস্টলটাই আমার হয়নি, এরর হয়েছে। আচ্ছা, এই যে npm install -g@angular CLI।
হ্যাঁ এটাই দিছি, তারপরও হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখবো। ওকে আপু, আমাকে দেখেন, আমি জিনিসটা সলভ করে দিব না। Okay. আমার ভাইয়া প্রজেক্ট ইনস্টলেশনে একটা এরর চলে আসছে অলরেডি। ঠিক আছে, আপনি এররটার স্ক্রিনশট আমাদের এই গ্রুপে দেন, আমি দেখি পরে আপনাকে জানাচ্ছি। এটা হচ্ছে অ্যাঙ্গুলারের নিউ প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ড, ng new my dream app। মাই ড্রিম অ্যাপ হচ্ছে প্রজেক্ট নেম, এবং এটা দেওয়ার পরপরই বেশ কিছু কোশ্চেন করে, যেমন উড ইউ লাইক টু অ্যাড অ্যাঙ্গুলার রাউটিং, এটা আমাদের ইয়েস দিতে হবে। তারপরে হচ্ছে হুইচ স্টাইল শিট ফরম্যাট উড ইউ লাইক টু ইউজ, এটা আমরা সিএসএস দিব। আমরা একটু চেক করি যে আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্টটা কতটুকু হয়েছে। এটা ফেল করলো কেন আমি ঠিক বুঝি নাই। যাই হোক, এনি হাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলারের জন্য আমাদের দুইটা আইডি আছে, দুইটা আইডি বা কম্পাইলার সবাই ইউজ করে। যেমন একটা হচ্ছে ভিজুয়াল, আমরা ভিজুয়াল কোডটা ইনস্টল করব। ভাইয়া এই এররটাই আমারও আসছে। ওকে, আমি এটা চেক করছি, চেক করে জানাই। মাইক্রোসফট ভিজুয়াল কোড আমরা ইনস্টল করছি, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। আমাদের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ভিজুয়াল কোডের কন্টেন্ট প্যানেল, এবং এর পরপরই আমরা যেটা ইনস্টল করব ওয়েব স্টোন। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা হয় ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব অথবা ওয়েব স্টোন ইউজ করব, এবং দুইটা আমি আজকে আপনাদের দুইটাই দেখাবো, আপনারা নিজেরাই ফিক্স করে নেবেন আপনারা কোনটা ইউজ করবেন। অনেকের কাছে ওয়েব স্টোনটা ভালো লাগে কোড করতে, অনেকের কাছে ভিজুয়াল স্টুডিও কোডটা ভালো লাগে। তো আমি যদি দুইটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা নিজেরাই আইডেন্টিফাই করে নিতে পারবেন কোনটা আপনাদের জন্য বেটার। তো এখন আমি ওয়েব স্টোনটা ইনস্টল দিচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গুলার 7 এর জন্য আইডি হচ্ছে ভিজুয়াল কোড অথবা ওয়েব স্টোন। এখন আমরা ভিজুয়াল কোড বা ওয়েব স্টোন দিয়ে অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করব। যেমন এখানে আমাদের ওয়েব স্টোরমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখানো আছে, আমরা এখন ওয়েব স্টোরমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এটা কি ট্রায়াল ভার্সন নাকি ভাই ওয়েস্টর্মের? একটু দেখাবো আর কি।
ট্রায়াল ভার্সন কিনা। না, এটা লাইসেন্স, অ্যাক্টিভেটেড লাইসেন্স প্রোডাক্ট। আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করছি। এটা কি এবং শেয়ার করা project যাবে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করে দিই। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম মাই ড্রিম অ্যাপ। সো মাই ড্রিম অ্যাপ, এখানে এটা হচ্ছে আমার প্রজেক্ট নেম, এবং এখানে আমরা আরো জিনিস দেখতে পাচ্ছি। নোড ইন্টারপ্রেটার, নোড ইন্টারপ্রেটারের ভার্সন এখানে দেখা যাচ্ছে 12.16.3 এবং অ্যাঙ্গুলারের ভার্সন দেখা যাচ্ছে 9। যদিও আমরা অ্যাঙ্গুলার 7 এর ফিচারগুলো নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা দেখাচ্ছি কিন্তু অ্যাঙ্গুলার 9 এ। তো আমরা খুব বেশি একটা পিছিয়ে পড়ছি না। এখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট দিলে আমার অ্যাঙ্গুলার সিএলআই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। ভাই, এখানে আপনি প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে। ওপেন করার সময় যে ডাটাগুলো দিলেন সেগুলো কি কোনো অনলাইন রেজিস্ট্রেশন না এটা কিসের ডাটা আসলে? অ্যাপ্লিকেশন ইন্টারফেস ওপেন করার পরে যে ডাটা দিলেন, লগইন করলে যেটা দিয়ে ওয়েবস্ট্রিম, ওইটা ওয়েবস্টর্মের আমার প্রফেশনাল লাইসেন্স আছে, ওই লাইসেন্সের ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছি, ওই ইনফরমেশনগুলো দিয়েছি আর কি। এটা যাদের নাই বা আমাদের আমরা অ্যাপ্লিকেশন ওপেন করলে ইন্টারফেস এটাই চাইবে, কোনো ডাটা চাইবে, তাহলে সেই ডাটা আমরা কোথায় পাবো বা আমরা কোথায় রেজিস্ট্রেশন করবো এটা? ওয়েবস্টর্মের প্রফেশনাল লাইসেন্স আছে, কমিউনিটি লাইসেন্স আছে। হ্যাঁ, কমিউনিটি হচ্ছে সবার জন্য ফ্রি। আপনারা চাইলে কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা চাইলে কেউ যদি আমাকে ট্রিট দেন তাহলে আমি হচ্ছে আমার লাইসেন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে 21 জন আছে, 21 জন ট্রিট দিলে ভাই কতক্ষণ কুলাইতে পারবেন? এটা একদিনের কথা চিন্তা করতেছেন কেন? আমি তো এটা চিন্তা করতেছি 2 মাস। বাকিরা কি বলেন? আচ্ছা, এখানে হচ্ছে একটা আবার ইনস্টল দেখা, আমরা একটু ওয়েট করি। আমরা যদি এটা রান করি, এইখানে সামহাও একটা প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা আমাকে আগে দেখা লাগবে, এবং অলরেডি আপনাদেরও মনে হয় বেশ কয়েকজন এই সেম প্রবলেমে পড়েছেন। তো আমরা এটা তাহলে আজকে স্কিপ করব, এবং নেক্সট আগামীকালকে আর কি আমরা অ্যাঙ্গুলার ইনস্টলেশনটা আবার আমরা দেখাবো, এবং তারপর আমরা অ্যাঙ্গুলারের প্রজেক্টটাকে একটু এক্সপ্লেইন করব। অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করার পরে কি কি ফাইল থাকে, কি কি ফোল্ডার থাকে, এবং প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডারের কি কাজ, এই জিনিসগুলো নিয়ে আমরা আগামীকালকে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো শেষ করার আগে আমরা একটু অ্যাঙ্গুলারের অ্যাডভান্টেজেস সম্পর্কে জানি। অ্যাঙ্গুলারের অ্যাডভান্টেজেস হচ্ছে অ্যাঙ্গুলার এমভিসি আর্কিটেকচার ফলো করে বানানো, অর্থাৎ মডেল ভিউ আর্কিটেকচার। ভিউতে শুধু থাকে শুধুমাত্র ইউআই কম্পোনেন্টগুলো, এবং ভিউতে কোনো বাটনে ক্লিক করলে ওইটা হচ্ছে কন্ট্রোলার বা টাইপ স্ক্রিপ্ট কোডে কন্ট্রোলটা চলে যায়,
টাইপস্ক্রিপ্ট কোড পরবর্তীতে এপিআই কলিং এর মাধ্যমে মডেল, ডাটাবেস এবং লজিকের কাজগুলা ব্যাক এন্ডে পাঠানো হয়ে থাকে আর কি। সো এইটুকুই ছিল আমাদের অ্যাঙ্গুলারের কোর্স, এবং আজকে আমরা প্রথম 2টা ক্লাস কমপ্লিট করেছি। আমাদের রোড ম্যাপটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের আজকে যে জিনিসটা কমপ্লিট হলো অ্যাঙ্গুলার ইন্ট্রোডাকশন এবং অ্যাঙ্গুলার ইনস্টল এবং প্রজেক্ট স্ট্রাকচার। আগামী দিনগুলোতেও আমরা প্রত্যেকটা ক্লাসে একটা রোড ম্যাপ কিংবা কোনো কোনো ক্লাসে আমরা 2টা রোড ম্যাপেও কমপ্লিট করে আমাদের অ্যাঙ্গুলার এই রোড ম্যাপটা আমরা শেষ করব আর কি। সো এখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সুলতান ভাই, এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে অ্যাঙ্গুলার দিয়ে যে আমরা প্রজেক্টটা ডেভেলপ করব, এটা কি অল টাইম অনলাইন বেস? যেহেতু ক্লাউডের প্রশ্নটা আসছে, আমার যে না না project-টা না, এটা হচ্ছে একবার ওই, হ্যাঁ বলেন। আমার প্রজেক্টটা যদি মনে করেন যে ডেভেলপ করার পর আমার নেট কানেকশন নাই, তাহলে কি আমি প্রজেক্টটা চালাইতে পারবো, রান করতে পারবো? হ্যাঁ পারবেন। অ্যাঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে লাইব্রেরি ফাইলগুলো প্রথমে ডাউনলোড হয়ে যায়, একবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আর ইন্টারনেট কানেক্টিভিটির সাথে এটা কোনোভাবেই রিলেটেড নয়। তো কাজেই নেট কানেকশন বন্ধ হয়ে গেলেও আপনি প্রোডাকশনে এটা চালাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সবার শেষে আমার একটা কোশ্চেন আছে। থ্যাংক ইউ। জি বলেন। না, সবার শেষে না, আমারটা একটু আবার একটু অন্য কথা হচ্ছে, সবাই বিরক্ত হবে। কোশ্চেনটা আমি শুনি নাই, আরেকবার বলবেন? না, আমি বলি নাই, আমি বলতে কি আমি একটু পরে বলতে চাচ্ছিলাম, সবার শেষ ও, হয় না আচ্ছা। তার। ওকে। সুলতান ভাই, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই বলেন। বলছিলাম যে অফলাইনে কাজ করলে কি অটোমেটিক্যালি সেটাকে আপডেট হবে কিভাবে? আপগ্রেড দরকারটা কি আসলে? অফলাইনে যদি কাজ করি তাহলে আমার সার্ভারে কিভাবে সেটা এফেক্টিভ হবে আমি বুঝতেছি না তো আসলে। ও আচ্ছা, অফলাইন কাজ করলে মিন্স বুঝাচ্ছি ইন্টারনেট বন্ধ কিন্তু ল্যান, তো আমার ল্যানের আইপি থ্রুতে আমি কমিউনিকেট করতে পারবো। সেটা তাহলে সেটা ল্যানে, হ্যাঁ সেটা তো ল্যানে হলো আর কি। হ্যাঁ, আপনি ইন্টারনেট বন্ধ রাখলেও আপনি ল্যানের আইপি দিয়ে হ্যাঁ চালাতে ল্যানে পারবেন। আপডেট হলো আর কি। ওকে। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর মনে হয় কারো কোশ্চেন নাই, এবার আমি করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা, আমাকে একটু বলেন যে আমরা যখন এপিআই ক্রিয়েট করবো, হ্যাঁ, এপিআই থেকে আমার মানে অ্যাঙ্গুলার আর ইয়ার জন্য, নোডের জন্য অ্যাঙ্গুলার প্রজেক্টটাকে বিল্ড করে তারপরে যে ডিস্ট ফোল্ডার হবে, ওই ডিস্ট ফোল্ডারের অ্যাড্রেস অনুযায়ী কি আমার এপিআই করতে হবে, নাকি আমি ডাইরেক্ট আমার ডেভেলপমেন্ট বিল্ড না করেই আমি এপিআই করতে পারি? আপনার কথাটা আমি বুঝি নাই, আরেকবার বলবেন, রিপিট করবেন? হ্যাঁ, সাউন্ডের সমস্যা, সাউন্ডের সমস্যা, সাউন্ড কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বলেন এখন। হ্যাঁ এখন সাউন্ড বুঝে যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে আমরা যখন এপিআই ক্রিয়েট করব, হ্যাঁ, অ্যাঙ্গুলার আর নোডের ইয়ার জন্য, কমিউনিকেশনের জন্য, তখন তো আমার অ্যাঙ্গুলার এপিআইটা কিন্তু আমরা ক্রিয়েট করব, এপিআইটা আমরা ক্রিয়েট করব আর ওই এপিআইটা কনজিউম করব আমরা অ্যাঙ্গুলারে। হ্যাঁ, এখন আমার কথা হলো কি যে আমাকে কি অ্যাঙ্গুলার প্রজেক্টটা বিল্ড করে নিতে হবে, বিল্ড করে তারপরে ওই ডিস্ট ফোল্ডার অনুযায়ী এপিআই করতে হবে, নাকি আমি বিল্ড না করে এপিআই করতে পারি? বিল্ড না করে এপিআই করতে পারেন, ওটা কোনো সমস্যা না। আমরা এটা আমাদের আগামী ক্লাসগুলোতে দেখবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানেই শেষ করব। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস শোনার জন্য।